পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত শম্ভু মিত্র স্মারক বক্তৃতা অভিনেতার স্মৃতি ও সত্তা, এই অনুষ্ঠানটি আজ আয়োজিত হতে চলেছে বিধাননগর কলেজে। আমি একদম কাল বিলম্ব না করে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের ডেকে নিচ্ছি এবং তারপরে আমরা মূল অনুষ্ঠানে ঢুকে পড়ব। আমি প্রথমেই মঞ্চে আহ্বান করব বিধাননগর কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় মহাশয়, সৌরভ চক্রবর্তী মহাশয়। এরপরে আমি আহ্বান করব পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সচিব শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়। মঞ্চে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সরকারি কলেজের ফ্রেটার্নিটির একজন অত্যন্ত প্রিয় অগ্রজ উজ্জ্বল চট্টোপাধ্যায়। এরপর আমরা ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি মূল আকর্ষণ, প্রবাদ প্রতিম অভিনেতা শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়। ডেকে নিচ্ছি এই স্মারক বক্তৃতা মালা আহ্বায়ক সাংবাদিক শ্রী সম্রাট মুখোপাধ্যায়। এবং ডেকে নিচ্ছি আজকের সভামুখ্য প্রখ্যাত অভিনেতা শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়। আমরা প্রথমেই আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব। বিধাননগর কলেজের পক্ষ থেকে বরণ করবেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ। প্রথমে বরণ করে নেওয়া হবে, আমরা বরণ করে নিচ্ছি শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়। এরপর আমরা বরণ করে নেব মাননীয় বিশেষ অতিথি শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়। এরপর বরণ করে নিচ্ছি শ্রী সম্রাট মুখোপাধ্যায়। ফ্রেমে ঢুকে যাচ্ছে। বরণ করে নেওয়া হবে নাট্য একাডেমির মাননীয় সচিব শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়। এবং আমরা বরণ করে নিচ্ছি আজকে সভামুখ্য শ্রী গৌতম মুখোপাধ্যায় মহাশয়। প্রথমেই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সৌরভ চক্রবর্তী মহাশয় তার স্বাগত ভাষণ প্রদান করবেন।
অপরাহ্ন। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবশঙ্কর হালদার, নাট্য একাডেমির সচিব শ্রী শান্তনু চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, বিশেষ অতিথি আমাদের সহকর্মী ডক্টর উজ্জ্বল চট্টোপাধ্যায়, আহ্বায়ক শ্রী সম্রাট মুখোপাধ্যায় এবং আজকের সভামুখ্য শ্রী গৌতম মুখোপাধ্যায়। আপনাদের সকলকে বিধাননগর কলেজের তরফ থেকে আমি স্বাগত জানাই। আমরা জানি যে তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থেকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির বাংলা থিয়েটারের উন্নতিকল্পে লাগাতার কাজ করে চলেছে। নাট্য একাডেমির বিভিন্ন রকম প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন এবং প্রায় 400 নাট্য দলকে প্রতি বছর আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে এবং শতাধিক নাটক সম্বলিত নাট্য মেলার আয়োজন হচ্ছে কলকাতার এবং আশপাশের জেলায়। এছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি স্মারক বক্তৃতামালার আয়োজন করে প্রতি বছর, যে আয়োজনের একটি অধ্যায় আজ এখানে সম্পন্ন হতে চলেছে। সবিশেষ মর্যাদাপূর্ণ সৌম্য মিত্র স্মারক বক্তৃতার অকুস্থল হিসেবে বিধাননগর কলেজকে বাছার জন্য আমরা আনন্দিত, গর্বিত ও একাডেমির প্রতি কৃতজ্ঞ। আজকের বিশেষ অতিথি শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসের অর্থনীতির অধ্যাপক, আমাদের প্রিয় সহকর্মী, বর্তমানে আছেন মৌলানা আজাদ কলেজে। তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য। উজ্জ্বল চট্টোপাধ্যায় এই সময়ের বাংলা থিয়েটারের অগ্রগণ্য নাট্যকার। বহু মৌলিক মঞ্চ সফল নাটকের পাশাপাশি শেক্সপিয়ার, চেকভ, রবীন্দ্রনাথের লেখায় নতুন করে হাজির করেছেন। তার লেখা নাটক এই সময়ে প্রায় সকল বিশিষ্ট নির্দেশকের হাত ধরে মঞ্চে এসেছে। তার মধ্যে আছেন মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, কৌশিক সেন প্রমুখ। ইদানিং তাকে দেখা যাচ্ছে অভিনেতা হিসেবেও মঞ্চে এবং পর্দায়, হয়তো কর্মজীবন থেকে আসন্ন অবসরের পর নতুন এক পেশায় প্রবেশের ইঙ্গিত রাখছেন। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী সম্রাট মুখোপাধ্যায়, সাংবাদিক, প্রাবন্ধিক, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা, বাংলা বিনোদন সাংবাদিকতার জগতে প্রতিষ্ঠিত পরিচিত নাম। সম্রাট মুখোপাধ্যায় নাট্য একাডেমির সদস্য হিসাবে বিশেষ উদ্যোগী শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় নাট্যচর্চাকে নিয়ে আসছে। এই বছর এপ্রিল মাসে আমাদের কলেজে অত্যন্ত সফলভাবে আয়োজন করা হয়েছিল আন্তঃ কলেজ নাটক ছোট নাটক প্রতিযোগিতার, যা খুব সাড়া ফেলেছিল বিভিন্ন কলেজে। এই প্রতিযোগিতায় সম্রাট মুখোপাধ্যায়কে আমরা পেয়েছিলাম বিচারক হিসাবে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সাথে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নাট্য একাডেমির সচিব। তাকে আমি আমার ব্যক্তিগত আলাপচারিতায় বললাম যে আগামী বছরও আমরা এই অনুষ্ঠানটি করতে চাই এবং আপনাদের তরফ থেকে আমাদের সাহায্য প্রয়োজন। উনি রাজি হয়েছেন, আপনাদের শুনে ভালো লাগবে। আজকের সভামুখ্য গৌতম মুখোপাধ্যায়, প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক। তিনি সৌম্যমিত্রের স্নেহধন্য, তার নির্দেশিত অভিনীত কেন না মানুষ নাট্যটি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। গৌতম মুখোপাধ্যায়ের অভিনয়ের একটি অত্যাশ্চর্য দিক হচ্ছে তিনি পুরুষ চরিত্রে সফল অভিনয়ের পাশাপাশি বহু নাটকে স্ত্রী চরিত্র অভিনয়ের অসামান্য নজির রেখেছেন। 2021 সালে তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রদত্ত জীবন প্রীতি পুরস্কার। আর আজকের মূল বক্তা সৌম্যমিত্র স্মারক বক্তৃতা প্রদান করবেন আমাদের সকলের প্রিয় শ্রী দেবশঙ্কর হালদার। বিগত 3 দশকের বেশি সময়কাল ধরে বাংলা থিয়েটারের উজ্জ্বলতম নক্ষত্র। তার অভিনয়ের ক্ষমতার সাথে পরিচিত বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বের একাধিক দেশের মুগ্ধ দর্শক। তার নামে থিয়েটারের হল ভরে যায়। বহু নাটক মানুষ মনে রেখে দেয় তার অভিনয়ের কারণে। মঞ্চের পাশাপাশি টিভি ও বড় পর্দায় কাজ করে চলেছেন নিয়মিত। পেয়েছেন বহু পুরস্কার এবং সম্মান। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, এবিপি আনন্দের সেরা বাঙালি সম্মান, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রদত্ত দীনবন্ধু পুরস্কার ইত্যাদি। তার উপস্থিতি বিধাননগর কলেজের পক্ষে গভীর শ্লাঘা এবং গৌরবের বিষয়। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আপনারা এই অনুষ্ঠান উপভোগ করুন, এই আবেদন রাখছি। ধন্যবাদ। নাট্য একাডেমির সচিব
শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়কে আমি আহ্বান জানাবো তার প্রারম্ভিক ভাষণ প্রদানের জন্য। সবাইকে নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বছরই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। আর তারই অঙ্গ হিসাবে আমাদের সারা বছর স্মারক বক্তৃতা আয়োজিত হয়। প্রথম পর্যায়ে আমরা এবছর তৃপ্তি মিত্র নাট্যগৃহ, অনেকেই পরিচিত সেই নাট্যগৃহের সাথে, সেখানে আমরা স্মারক বক্তৃতার আয়োজন করেছি আর 4টি বিষয়ে। গত বছর থেকে আমরা শুরু করেছিলাম যে তৃপ্তি মিত্র নাট্যগৃহের সাথে নাট্য একাডেমি থেকে একটু বেরিয়ে যে বিভিন্ন কলেজগুলি আছে সেই কলেজগুলিতে এই স্মারক বক্তৃতার আয়োজন করার মানে একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম। তা সেটা অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছিল গত বছর। সেই ধারাকে বজায় রেখে আমরা এবছরও 4টি সরকারি কলেজে আমাদের এই স্মারক বক্তৃতা আয়োজনের কর্মসূচি হাতে নিয়েছি। তা প্রথম পর্বের বক্তৃতাটি গত 8ই নভেম্বর টাকি গভর্নমেন্ট কলেজে অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে স্মারক বক্তৃতা সৌম্য মিত্র সম্বন্ধে স্মারক বক্তৃতা, সেটা আপনাদের কলেজের এই প্রেক্ষাগৃহে আয়োজন করতে পেরেছি। এর জন্য আমি আমার তরফ থেকে সর্বপ্রথমেই আপনাদের কলেজ কর্তৃপক্ষ, বিধাননগর কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত যে এমন সব নাট্য ব্যক্তিরা এখানে আছেন। প্রবাদ প্রতিম অভিনেতা শ্রী দেবশঙ্কর হালদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং এই বাংলা নাট্যমঞ্চের একজন প্রবীণ অভিনেতা, আজকে সভামুখ্য শ্রী গৌতম মুখোপাধ্যায় আছেন এই কালের অন্যতম শ্রেষ্ঠ নাটককার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, এবং আমাদের এই স্মারক বক্তৃতা যে সাব কমিটি সারা বছর এই স্মারক বক্তৃতাগুলিকে যিনি এক সূত্রে বাঁধেন শ্রী সম্রাট মুখোপাধ্যায় আছেন, এবং অবশ্যই আছেন আপনারা। এর সাথে আমি দেখতে পাচ্ছি এই কালের অন্যতম একজন শ্রেষ্ঠ পরিচালক শ্রী সৌমিত্র দাও আছেন আমাদের সাথে, সৌমিত্র মিত্র। আমরা অত্যন্ত আনন্দিত ওনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে। আমি সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান। আশা করি আপনাদের সকলের উপস্থিতিতে এবং এমন একজনের বক্তব্য আমরা আজকে শুনবো যার বক্তব্য শোনার জন্য আমরা সকলে মুখিয়ে আছি। আপনারা সকলে ওনার বক্তব্য শুনুন, আমিও শুনবো, সেই শোনার জন্যই আমার আশা। আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিধাননগর কলেজ কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার। বিশেষ অতিথি শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। আপনাদের সকলকে আমার প্রণাম। আমি সরকারি কলেজের একটা মাস্টার মাত্র, বিভিন্ন কলেজে পড়িয়েছি। এখানে অনেক মানুষ আমার চেনা। বিষয় আমার অর্থনীতি, থিয়েটারের সঙ্গে যুক্ত। আজকে যে এই সভায় অনুষ্ঠানে আমি দুটো কথা বলতে পারছি, এর জন্যে বিধাননগর সরকারি কলেজকে, প্রিন্সিপাল সৌরভকে, আমার বন্ধু দীপঙ্কর সেন, বন্ধু দেবপ্রিয়, সকলকে আমি সম্মান জানাচ্ছি। একটা কথাই বলবো, সামনে আছেন আমাদের প্রিয় পরিচালক সৌমিত্র মিত্র, যার অনেক নাটকের সঙ্গে আমি জড়িয়ে আমার লেখানি নাটক করেছেন, এবং তার নাটকে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর আজকে বক্তৃতা দেবেন এবং এটা শম্ভুবাবুর নামে চিহ্নিত। এর চেয়ে ভালো যোগাযোগ আর কি হতে পারে? স্মৃতি এবং সত্তা নিয়ে যদি বলেন অভিনেতা, তাহলে দেবশঙ্কর তার ব্যক্তিগত কথা বলবেন, হয়তো তার দর্শনের কথা বলবেন, বা এতদিন নিরবিচ্ছিন্ন যে অভ্যাস এবং তার মধ্যে দিয়ে খানিকটা ক্লান্তিকে উদযাপন করে যে শিল্পকে তৈরি করা। মোহিত চট্টোপাধ্যায় বলতেন যে অভিনেতার কাজ হলো শিল্প সৃষ্টি করা, কিন্তু তার আগে সে কারিগর, সে আর্টিজান এবং আর্টিস্ট।
গিরিশ ঘোষ বলেছিলেন যে ভালো অভিনেতা যে হয় তার মস্তিষ্কে দুটো ভাগ, একটি ভাগ দেখে, একটি ভাগ আরেকটি ভাগ অভিনয় করে। দেবশঙ্কর সম্পর্কে আমি অন্তত ব্যক্তিগতভাবে এতটাই বায়াসড, তার অভিনয় সম্পর্কে, তার মানবিক গুণ সম্পর্কে, এইরকম অভিনেতা বিরল। বলতে দ্বিধা নেই, আমাদের একটি নাটক আছে এক মঞ্চে এক জীবন, তাতে উনি গিরিশচন্দ্রের ভূমিকা অভিনয় করেন। এই অভিনয়টি একটি আন্তর্জাতিক মানের অভিনয়, এই অভিনয় কেউ করতে পারবেন। আমি যতবার গিরিশচন্দ্রের ভূমিকা ওনার অভিনয় দেখি, ততবার 105তম অভিনয় হয়ে গেল, ততবার আমার চোখে জল পড়ে। এবং আমি খুব আহ্লাদিত হই যে মাঝে মাঝে উনি আমাকে ভৈরব বলে ডাকেন। দেবশঙ্করের বক্তৃতার জন্য আপনারা আকুল হয়ে আছেন। দেবশঙ্কর খুব সুন্দর বলেন। মজা হলো, আমাদের নাটক আছে বিল্বমঙ্গল কাব্য, সেই নাটকটি শেষ হলে সবাই বলতে বলেন, উনি বলেন এত চমৎকার বলেন এবং প্রতিটি অভিনয়ের শেষে নতুন করে বলেন, যখন যেখানে যান সেভাবেই বলেন। তখন আমি বুঝতে পারি এই লোকটাও আসলে লেখে। নমস্কার। আমি ডেকে নেব আহ্বায়ক শ্রী সম্রাট মুখোপাধ্যায়কে তার বক্তব্য প্রদান করার জন্য। শুভ বিপ্লব সকলকে। বিধাননগর কলেজ দীপঙ্করের জন্য, দীপঙ্কর আমার অকৃত্রিম বন্ধু, দীপঙ্করের জন্য আমার খুব পরিচিত কলেজ। এই কলেজে এমন অনেকে আছে যারা আমার দীর্ঘদিনের পরিচিত। দীপঙ্কর ভট্টাচার্য বসে রয়েছে ওখানে আমার সঙ্গে, কেমিস্ট্রির অধ্যাপক, ওনার আলাপ হলো। উনিও একজন শিল্পী মানুষ। সৌরভ বাবু অত্যন্ত সহৃদয় এবং শিল্প রসিক একজন মানুষ। ফলে এইরকম একটা জায়গায় এলে আমরা যারা শিল্পের চর্চায় নিজেদের নিহিত রাখি, তারা একটু স্বস্তি পায়, একটা আটপৌরে গেরস্তালির অনুভব আসে আমাদের। এই যে স্মারক বক্তৃতা মালা, এই স্মারক বক্তৃতা মালা দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির যে নানাবিধ কর্মকাণ্ড, সেই মুকুটের একটি অত্যন্ত মূল্যবান রত্ন। কিন্তু গত বছর থেকে এই স্মারক বক্তৃতামালার ভেতর আমরা একটা অন্য মাত্রা সংযুক্ত করেছি। সেটা হলো যে যেহেতু থিয়েটার একেবারে সেই পুরনো গ্রিসের আমল থেকে নগর জীবন, নাগরিক এসবের সঙ্গে সংলগ্ন, ফলে আমরা ঠিক করেছিলাম, আমাদের শিক্ষামন্ত্রী তিনি এটা আমাদের বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে যদি ভবিষ্যতের নাগরিক যেখানে গড়া হয়, এই আমাদের শিক্ষালয়গুলো, মহাবিদ্যালয়, সেখানে যদি এই কর্মকাণ্ডকে প্রসারিত করা যায়। এবং থিয়েটার নিয়ে আমরা যে আলোচনা করি তার ভেতর যেমন অতীত থাকে, যেমন বর্তমান থাকে, তেমনি যে কোনো থিয়েটার তো ভবিষ্যতের উদ্দেশ্যে লিখে রাখা এক টুকরো খামবন্দি চিঠি। তো সেই চিঠিটা যদি এই মহাবিদ্যালয়গুলোর পোস্ট বক্সে ফেলে যদি আগামী দিনের নাগরিক যারা, তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া যায়, সেখান থেকে পরিকল্পনা করা হয় যে 4টি করে স্মারক বক্তৃতা আমরা বক্তৃতামালার দ্বিতীয় পর্বে আমরা রাজ্যের বিভিন্ন জেলায় কলেজে নিয়ে যাব। তো গত বছর সেটা অত্যন্ত সাফল্যের সঙ্গে হওয়ার পরে এবছর আমরা আবার সেই কাজটা করছি। এবছর শুরু হয়েছে গত সপ্তাহে টাকি মহাবিদ্যালয় দিয়ে। সেখানে অর্পিতা ঘোষ বলেছেন পুরুষ চরিত্র নারীর নির্মাণ, বিনোদিনী স্মারক বক্তৃতা। আজ আর কিছুক্ষণের মধ্যে দেবশঙ্করদা বলতে শুরু করবেন যে বিষয়টি আপনারা সবাই জানেন, অভিনেতা স্মৃতি ও সভ্যতা। এটি শম্ভুমিত্র স্মারক বক্তৃতা। সভামুখ্য রয়েছেন উপস্থিত গৌতম দা, তিনি নিজেও একজন কিংবদন্তি প্রতিম অভিনেতা। দেবশঙ্করদার বলার শুরুতে এবং শেষে তিনিও তার মতো করে বিষয়টা ধরিয়ে দেবেন। আগামী যে স্মারক বক্তৃতায় পরবর্তী যে স্মারক বক্তৃতা, সেটা আপনাদের জ্ঞাতার্থে এখানে বলে রাখি, পরবর্তী স্মারক বক্তৃতা দুটি
যদি আপনারা আগ্রহী থাকেন শুনতে যেতে পারেন। মৌলানা আজাদ কলেজে আগামী শনিবার দিন বাদল সরকার স্মারক বক্তৃতা, তার বিষয় হচ্ছে বাদল সরকারের প্রোসেনিয়াম পর্ব। বলবেন ডক্টর শেখর সমাদ্দার। আর এই পর্যায়ের শেষ স্মারক বক্তৃতাটি চন্দননগর গভর্নমেন্ট কলেজে, বিষয় একক অভিনয়, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা। বলবেন এই সময়ের একজন অত্যন্ত কৃতি উজ্জ্বল অভিনেত্রী সেজুতি মুখোপাধ্যায়। এই যে বিষয়টি আমরা এখন চেষ্টা করি যে যার নামে স্মারক বক্তৃতা, তার যে সারা জীবনের কর্মকাণ্ড, তার যে ভাবনা, তার সঙ্গে সংযোগ রেখে যদি স্মারক বক্তৃতার বিষয়টি নির্বাচন করা যায়। সারা জীবন ধরে সৌম্যমিত্র বলেছেন যে একজন অভিনেতা স্মৃতি আসলে তার সময়ের জাতির স্মৃতি। একজন অভিনেতা হচ্ছেন একজন মিউজিয়াম প্রতিম মানুষ, যার মধ্যে তার জাতির ইতিহাস ধরা থাকে, তার সময়ের ইতিহাস ধরা থাকে, এবং তারপর বিজ্ঞানের মাস্টারমশাইরা আছেন, তাদের সঙ্গে বলাটা আমার ধৃষ্টতা যে ঠিক প্রিজমের মধ্যে দিয়ে যেভাবে আলোর ছটাটা বেরোয় নানা রকম প্রতিসরণের রসায়নের মধ্যে দিয়ে, সেই রকম ভাবে আমরা প্রতিশ্রিত সেই আলোক রশ্মিকে দেখি। ফলে একজন অভিনেতার যে রান্নাঘর, যে রসুই ঘর, তার রসায়নটা আমরা কখনোই সেভাবে দেখতে পাই না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে তৈরি হওয়া খাদ্যবস্তুটি। উজ্জ্বলদা বসে আছে, আন্তন পাভলোভিচ সেকল, তিনি একটি অসামান্য কথা বলেছিলেন যে একটি সংলাপ, অভিনেতা যে সংলাপটি মঞ্চে বলেন সেই সংলাপটি আসলে মধ্যবর্তী সংলাপ। তার আগে একটা সংলাপ থাকে, তার পরে একটা সংলাপ থাকে। নাটককার যেটা করেন সেটা হচ্ছে ওই মধ্যবর্তী সংলাপটাকে তুলে আনেন, কিন্তু ওই যে পূর্ববর্তী সংলাপটা, সেইটা একজন অভিনেতা তার মনের ভেতর খুঁজে নেন তার স্মৃতিকে ব্যবহার করে। দেশ পাবলিশিং এর একটি অনুষ্ঠানে, এই আজকের এই অনুষ্ঠানের চক্রান্তটা তৈরি হয়েছিল। সেখানে অনুপ কুমার শতবর্ষের একটি অনুষ্ঠানে দেবশঙ্কর দা বলছিলেন, এবং মানে সেই বক্তব্য যারা শুনেছেন, শিশির কুমার ভাদুরী বলতেন, শিশির কুমার ভাদুরীকে যখন বলা হয়েছিল যে আপনি এত প্রবীণ একজন মাস্টারমশাই, সারা পৃথিবীর সাহিত্য পড়েছেন, আপনি সাহিত্য লেখেন না কেন? শিশির কুমার সঙ্গে সঙ্গে উত্তর দিতেন যে there are so many people who writes literature, and there are a few people who talks literature. দেবশঙ্কর দা ওই টক্স লিটারেচারের দলের মানুষ। তো সেই সাহিত্য যখন মুখে মুখে তৈরি করছিলেন ওইখানে, এবং তার মধ্যে অসামান্য কিছু স্মৃতি দেবশঙ্কর দা ব্যবহার করছিলেন, তার ওই পাইক পাড়া, অনুপ কুমারকে পারিবারিক ভাবে দেখা ইত্যাদি। এবং আমার মাথায় ওই স্ফুলিঙ্গগুলো তখন জন্মাচ্ছিল যে যদি এরম কোনো একটা আসর বসানো যায়, যে আসরে দেবশঙ্কর দা তার ওই রসুই ঘরের যে দরজাগুলো খুলে দেবেন, এবং সেইখানে একটার পর একটা বর্ণালী ছটা আমরা দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা মুগ্ধ হয়ে যাব। তো আজকে সেই দুপুর, আমার বেশি কথা বলা আর উচিত নয়, দেবশঙ্কর দা বলবেন। আমি গৌতম দাকে বলবো এইবার সামগ্রিকভাবে এই অনুষ্ঠান শুরুর কথা বলে অনুষ্ঠান শুরু করার জন্য আমি গৌতম দাকে অনুরোধ করব। গৌতম দা চাইলে বসে বলতে পারে। একটা মানুষ সকাল হয়েছে কিনা এটা দেখার জন্য হারিকেন নিয়ে বাড়ি থেকে বেরোয়। তখন একজন বুড়ি, সে চোখে দেখে না, কি হলো তুমি আলো নিয়ে বেরোলে কেন? সূর্য উঠেছে কিনা দেখতে হবে। তখন বলছে তুমি বুড়ো হয়েছ এটা বোঝা যায়, তুমি যে বোকা এটা তো বুঝি। কেন? সূর্য উঠলে কি হারিকেন জ্বালাতে হয়? হারিকেন জ্বালিয়ে সূর্যকে দেখতে হয়? দেবশঙ্কর বাবু
তিনি তার বলার আগে আমার মতো অতি সাধারণ একজন নাট্যকর্মী তার এত স্পর্ধা ওপরওয়ালা সহ্য করবে না। আমি কার আগে বলতে যাচ্ছি সেখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে বলতে বলতে বলার লোভও আছে, কিন্তু ওই কাজটা ঠিক হচ্ছে না। সৌম্যমিত্র মনিকে আমার সৌভাগ্য, আমি প্রতিটি নাটক প্রায় 25-30 বার দেখেছি এবং তার সঙ্গে বসে এমন কথা বলেছি, স্যার আর পুতুল খেলা দেখতে আসবো না। কেন? আপনার পুতুল খেলে না, ওদের নাটকের নাম রয়েছে পুতুল খেলা, আগে পুতুলটাকে খেলান তারপরে আমরা নাটক দেখব। কিন্তু স্যার এমনই ছিলেন, এটা বলার পর তিনি কৈফিয়ত দিলেন। কি বললেন? বললেন যে পুতুলটা বিদেশি, খারাপ হয়ে গেছে, ওটা সারাবার লোক এখানে নেই। তো কোনো সৌম্যমিত্রের সঙ্গে কত বই বেরিয়েছে, কোথাও এই কথা পাবেন না, কারণ এটা আমার সঙ্গে স্যারের সঙ্গে কথা। আপনি নিশ্চয়ই কথা বলার ধরনে বুঝতে পারছেন যে এটা ওনার কথা। এই যে স্মৃতি শব্দটা, আমি মানে আমাদের অতি প্রিয় মানুষ দেবশঙ্কর, হ্যাঁ আগে বলি দেবশঙ্কর কথাটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যার মধ্যে দেবতার চরিত্র এবং মানুষের চরিত্র দুটো মিশেছে, তিনি দেবশঙ্কর। আমি একটা জায়গা থেকে চুরি করে বললাম। আর স্মৃতির কথা যদি বলেন, স্মৃতি আর পরের শব্দটা কি? স্মৃতি মানে অতীত। অতীত মানে মৃত, মৃত মানে কি? সব, সব মানে শিব। আপনি স্মৃতি থেকে শিবে যেতে পারেন। এবং দেখুন মা কালী জীবটা বার করলো, কেন বার করলো? কারণ ওই যে কর্ম, মানে মা তো কাজের প্রতি, ওই খড়গ চালতে চালতে মা দৌড়ছে, এবার শিবের দেহটা তার পায়েতে ঠেকে গেছে, জিভটা বেরিয়ে গেছে, মানে উনি ওনার স্মৃতিটা ফিরে এলো। আরে আমি কি করছি, থামলেন। শিবের স্পর্শে কালী জিহ্বার করলো, কি লজ্জা পেল, কি হয়েছে? তা স্মৃতি একটা ছোট্ট শব্দ, কিন্তু ব্যাপকতা প্রচন্ড। সবই উনি বলবেন, আমরা শুনবো। আর এই যে সত্তা, ওনাকে জিজ্ঞেস করছিলাম গাড়িতে, সত্তার সঙ্গে সাত্বিকের কি কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, খুঁজলে পাওয়া যেতেই পারে। আরো অনেক কথা বলা যায়, আমার কথা বলার আজকে দিন নয়। আমি এইটুকুই খালি বলতে পারি যে আপনারা একটু মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। এটা বক্তৃতা বলে ভাববেন না, ভাববেন যে একটা অদৃশ্য কোনো পাওয়ার, মঞ্চের পাওয়ার আপনার সামনে এসে দাঁড়িয়ে কথা বলছে। দয়া করে এটা ভাববেন না, চুপচাপ ঠান্ডা মাথায় শুধু শুনতে থাকুন। কারণ এটা হচ্ছে ভিতরের খেলা, বাইরের খেলা নয়। নাটক যখন দেখেন সেটা বাইরের খেলা, কিন্তু উনি যখন বলবেন কথাটা, তখন তিনি ভিতরে অনেক কথা বলবেন, যেগুলো আমরা খুঁজেই পাবো না, কোথায় ঠিকানা কোথায় আমরা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আজকে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এরকম একটা আয়োজন করছেন, মানে এর জন্য আমরা যারা নাটক ভালোবাসি এবং আপনারা সবাই মিলে তার মানে দীর্ঘ জীবন কামনা করবো এবং নাট্য একাডেমিতে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাবো। আপনাদেরকেও প্রণাম জানাবো, কারণ আপনারা থিয়েটার দেখতে আসেননি, থিয়েটারের গল্প শুনতে এসেছেন। নমস্কার। আমি একটু অনুরোধ করবো ছাত্রছাত্রীদের, তোমরা একটু সেটেল ডাউন করো, একটু স্থির হও। আমি ডেকে নিচ্ছি সৌম্যমিত্র স্মারক বক্তৃতা প্রদান করতে শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়।
হ্যাঁ, আমি একটু বলে নিই সবাইকে যে যারা এখন যাদের কাজ আছে তাদের ছেড়ে দিন, জোর করে আটকে রাখবেন না। যাদের বেরোবার আছে একটু বেরিয়ে যান, তারপর আমরা করি। আমি সবাইকে মানে কোনো অভিমান বা রাগ করে বলছি না, মানে এরকম তো হতেই পারে যে এই সময়টা কিছু আছে, তাই যারা বেরোতে চাইছেন তারা একটু বেরিয়ে পড়ুন, তারপরে আমরা শুরু করি। আর মাস্টারমশাইদেরও বলছি যে আটকাবেন না কাউকে, একটু একটু যারা যেতে চান বেরিয়ে পড়ুন। শুধু আমার একটা অনুরোধ যে আমরা যখন, আমি বেশিক্ষণ সময় নেই, 3:30 অবধি আমরা করবো। এখন বাজে 45, তার মানে 45 মিনিট আমাদের হাতে আছে। তার মধ্যে আমি খানিকটা বলবো, বাকিটা আবার শেষে নিশ্চয়ই অন্য কেউ বলবেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, ছাত্রছাত্রী যারা আছেন, সামনে যারা আছেন তাদেরকে তো দেখতেই পাচ্ছি, দূরে যারা আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি না ভালো করে, মানে অনেকটা চেয়ারটা নিচু বলে, কিন্তু বুঝতে পারছি। তা আপনারা যদি কিছু করেন ওখানে, মানে কোনো একটা কাজ, কোনো একটা আলাপ, কোনো একটা খুনসুটি, সেটা কিন্তু আমি দেখতে পাবো। তো আপনারা সেটা যদি করেন, আপত্তি আমার কিছু নেই, কিন্তু আপনারা তো আজকে শুনবেন বলে এসছেন। তাই আমার অনুরোধ যে এক হচ্ছে আমার খুব বেশি ছবি তুলবেন না বা এই বক্তৃতা, কেন তোলার মতন কিছু নেই। তো আমি যেটা অনুরোধ করবো, যদি শুনতে চান তাহলে একটু কিছুক্ষণ শুনুন, তারপর ভালো না লাগলে হাত তুলবেন, আমি তখন একটু থামবো, তখন বাকিরা যাদের ভালো লাগছে না তারা বেরিয়ে যাবেন। বাকিটুকু সময় আমাদের করতেই হবে, কারণ আজকে আমরা ঠিক করেছি এটা করবো। আমি যারও বড় নাই আমন্ত্রিত যে আপনারা সকলে এসেছেন, এখানে ঘরটাকে ভরিয়ে তুলেছেন। একটু ভরা হল দেখলে তো ভালোই লাগে। আর যেখানে এরকম যৌবনের উপস্থিতি আছে, আমাদের থিয়েটারে অনেকে বলেন যে যৌবন বা কম বয়সের উপস্থিতি কমে যাচ্ছে, সেটা সত্য কথা এক অর্থে। কিন্তু আমাদের থিয়েটার যখন তৈরি হয়, আপনারা যারা থিয়েটার করেন, ছোটদের বলছি যারা আমার চেয়ে বয়সে ছোট, যে কেউ না কেউ কোনো না কোনো সময় কোনো একটি নাট্যদল বা কোনো একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু থিয়েটার করার চেষ্টা করেন। তো এবং তারপরে হয়তো সেইখান থেকে বেরিয়ে যান, মানে পারেন না, নানান পিছুটান থাকে। তো আমারও ছিল, আমি আমার কথায় ঢুকে পড়ছি এইভাবে। আমি শুনুন, আমি একটা থাকতাম এই পাইকপাড়া বলে একটি অঞ্চল আছে, এখান থেকে খুব দূর নয়, বেলগাছিয়া পাইকপাড়া, সেইখানে। আর আমরা 5 ভাই বোন, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমাদের একটা ইট বার করা দোতলা বাড়ি ছিল, তাতে 1, 2, 3, 4, 5টা ঘর ছিল। তার মধ্যে একটা ঘর বড়, যেখানে অনেক লোক এসে বসতে পারতো, সেটা দোতলায় ছিল। সেখানে আমার বাবা শুয়েও থাকতেন এবং মেঝেতে বিছানা করে আমরা শুতাম। আর নিচের তলায় ভাড়া থাকতেন, কারণ আমাদের যা রোজগার ছিল আমার পিতৃদেবের, তা দিয়ে সবটা চলতো না বলে। কেন চলতো না সেটাই আসছি, আমি স্মৃতির কথাই বলছি। তো আপনাদেরও নিশ্চয়ই কারোর বাড়িতে এরকম অবস্থা, কিংবা এর থেকে হতদরিদ্র অবস্থা, আবার এর থেকে ভালো অনেকের আছে, কিন্তু মিল হয়তো পেতে পারেন। তো ওই নিচে ভাড়া থাকতেন, এই নিচে যে ঘরগুলি ছিল সেগুলো ভাড়া থাকতেন যারা, তাদের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে আমাদের খুব আলাপ পরিচয় এবং খুব হৃদ্যতা হয়ে যেত। তারা আমাদের পরিবারের লোক ছিল। তারা কখনো মনে হয়নি যে তারা কবে উঠে যাবেন। যেদিন তারা উঠে চলে গেলেন, আমার মনে আছে সেদিন আমরা হাপুস নয়নে কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম। তখন অব্দি মৃত্যু কি আমি জানতাম না, মানে সেভাবে মৃত্যুর অভিঘাত আমার ভেতরে ছিল না। কিন্তু ওরা যেদিন চলে যাচ্ছে, সেদিন মনে হলো আমার প্রিয়জন কেউ মারা গেছে। যখনই ওদের ঘরটার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, বা ওদের ছোট এক ফালি বারান্দা ছিল একতলায়, সেখানে গিয়ে দাঁড়াচ্ছি, তখনই মনে হচ্ছে কে যেন আমার জীবনে নেই, কি যেন আমার জীবনে নেই। আমি জানি না আপনাদের এরকম অনুভূতি হয় কিনা, কখনো কখনো নিশ্চয়ই হয়েছে, হতেই হবে, ভবিষ্যতে হবে হয়তো। এইরকম একটা বাড়িতে আমরা থাকতাম সবাই মিলে। আমাদের 1টা কি 2টো গামছা ছিল, জানেন। এগুলো কোনো আমার দারিদ্র্যের অহংকার করবার জন্য বলছি না, আমার স্মৃতির কথা বলছি। আমরা সেই গামছাতে সবাই মিলে গা হাত পা মুছতাম, খুবই অস্বাস্থ্যকর, পরে বুঝেছি এরকমটা করা উচিত নয়। কিন্তু এই সংস্কৃতির মধ্যে বড় হয়েছে। আমাদের একটি বাথরুম ছিল ওই বাড়িতে, যাকে বলে মানে সেইখানে আমরা স্নান করতাম। আর সেইখানেই আমাদের মা, আমার বাড়িতে আর যারা মহিলা ছিলেন তারা যেতেন। বাকি আমরা যখন পেতাম না, আমাদের একটা পাতকুয়ো ছিল বাইরে, সেই পাতকুয়োর পাশে দাঁড়িয়ে আমরা স্নান করতাম। পাশের বাড়ি থেকে দেখতে পেতাম। মাঝে মাঝে যখন বড় হচ্ছি, আপনাদের থেকে একটু ছোট, ওই যে বয়সটায় বড় হওয়ার সময় মনে হয় নিজেকে একটু আগলে রাখি, একটু আড়ালে রাখি, একটু আমার ভেতরে সবটা দেখিয়ে দিলে আমার কাছে আসবে কেন, এরকম একটা বোধ হয় না একটা সময়।
যেমন আপনাদের অনেকেরই হয়েছে বা হচ্ছে বা হতে হতে যাচ্ছে। তো সেই সময়টায় আগলে রাখার বা আড়াল রাখার সুযোগ সবসময় পেতাম না, কেন স্নান তো করতেই হবে, আর বাথরুমে যদি কেউ থাকেন তাহলে আমাকে বাইরে, আর আমাদের ইয়েই ছিল কল, ওই কুয়োতলায় ওর পাশে কলও ছিল, ওই জল ঠান্ডা জল সেটি তুলে গরমকালে বেশিরভাগ সময়টাই গরম স্নান করা। তাই একজন অভিনেতার বলা হয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। অভিনেতা যখন মঞ্চের উপরে এসে দাঁড়ায় তখন সে তার লজ্জাকে ত্যাগ করে আসে, কেননা সে এক্ষুনি একটা ছেলে মানুষের মতো হাত পা ছুঁড়বে, অথবা একজন বোকা মানুষের মতো যা করা উচিত নয় তাই এক্ষুনি করবে, অথবা এমন একটা জামা কাপড় পরে আসবে মঞ্চের ওপর যেটা তার সংস্কৃতি বা যেটা তার যাপনের সঙ্গে মেলে না, কিন্তু আজকে করবে, কেননা সে আজকে সেই চরিত্রটা হয়ে উঠছে, ফলে তো তাকে লজ্জা পেলে হবে না। আমার এক মাস্টারমশাই ছিলেন, তিনি বলতেন যে আমি যখন প্রথম ইংরেজি পড়াতেন উনি, তিনি বলতেন যে আমি যখন প্রথম অভিনয় করছি, তারপরে একটু অভিনয়ে দড় হয়েছি, একটা ইংরেজি বানান বা উচ্চারণ সেটাকে আমায় ভুলভাবে বলতে হতো, যখন আমি উচ্চারণ করতে যেতাম আমার ভিতর থেকে কি বলতো, এইরকম বিচ্ছিরি ভাবে তুমি উচ্চারণ করবে, আমি লেখাপড়া জানার লোক, আমি বুঝতে পারছি এটা অন্য কাজ করতে যাচ্ছি, এটা একটা চরিত্রের জন্য আমি বলছি, এটা সত্ত্বেও আমার ভেতরে মনে হতো আজকে এত লোক এসেছে, এদের মধ্যে কেউ যদি মনে করে আমি উচ্চারণটা জানি না তাই ওইভাবে বললাম। এই যে সংকোচগুলি, এই যে লজ্জাগুলি, এই যে আমির আবরণ যাকে বলে, নিজেকে নিয়ে যে আবরণ আমরা তৈরি করি, সেইগুলোকে ছেড়ে ফেলা, সেইগুলোকে বিদায় করে দেওয়া একজন অভিনেতার কাজ, যখন তিনি অভিনেতা থাকছেন। কিন্তু যখন তিনি মানুষ থাকছেন, অভিনেতা যখন থাকছেন তখন একরকম মানুষ তো থাকছেন, কিন্তু মানুষ বলতে আমি বলছি তার নিজস্ব প্রকৃত পরিচয়ে থাকছেন। যখন অভিনেতা পরিচয়টি সেইভাবে তার সঙ্গে পিঠে ঝুলছে না, মানে যখন বাড়িতে সংসার করছেন অথবা অন্য কোথাও একাকী বসে আছেন, তখন কিন্তু তার লজ্জা ঘেন্না ভয় সংকোচ বিষণ্ণতা, হ্যাঁ, উত্তেজনা সবই তো থাকছে। এই সময়গুলোতে সে ওইগুলোকে আবিষ্কার করতে চায়। কিসের মধ্যে দিয়ে আবিষ্কার করতে চায়? এই যেমন আজকে আপনাদের কথা বলতে বলতে আমি তো জানতাম না আমার বাড়ির কুয়োটার কথা আমার মনে পড়বে, কারণ কুয়োটা তো অনেকদিন আগে বিদে হয়ে গেছে, কিন্তু ওই কুয়োর জায়গাটা আমাদের বাড়িটাও পাল্টে গেছে, এখন একটা অন্যরকম বাড়ি হয়ে গেছে। কিন্তু ওই বাড়িটার ভিতরে ঢুকলে, চোখ বন্ধ করলে না করলে আমি জানি কোথায় কুয়োটা আছে, কোথায় টিউবওয়েল ছিল, কোথায় ছোট রান্নাঘরের ছাদ ছিল, কোথায় আমাদের দোতলায় ওঠার কাঠের সিঁড়ি ছিল। এই সমস্ত কিছু কিন্তু স্মৃতির ভিতরে আমার রয়েছে, এবং সেইগুলোকে উস্কে তোলা, সেইগুলোকে জাগিয়ে তোলা এবং তার উপরে আবার রং লাগানো, এইটাই অভিনেতার কাজ। আমি বলছি আপনাদের সকলের মধ্যে একজন পটেনশিয়াল অভিনেতা রয়েছে, কেননা আপনার স্মৃতি আছে। এই যে উজ্জ্বল চট্টোপাধ্যায় এখানে বসে আছেন, ওনার পুনর্নির্মিত একটি নাটকে আমি অভিনয় করি, সেটির নাম বিল্লমঙ্গল কাব্য। ওই জন্য একটু আগে বলছিলেন বিল্লমঙ্গল, আমি আপনাদের ছোট করে 2 লাইনে শব্দ গল্পটা বলছি, যারা জানেন না আমি ধরেই নিচ্ছি বেশিরভাগ লোক জানেন না, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু আজকে জানলেন, খানিকটা জানলেন, তারপর যদি আগ্রহ হয় পরে জানবেন। আজকে যাকে নিয়ে আমরা, যার স্মারক বক্তৃতায় আমি এসেছি, শম্ভু মিত্র, তিনি একটি কথা বলতেন, যে কথাটি আপনারা রোজই বলেন, আপনারা সকলে এবং আমরা সকলেই বলি না একটি কথা, যে নাটক করো না, মিথ্যে কথা কেউ বললে। আমি কথাটা সব জায়গায় বলে বেড়াই, আজকেও বলবো, তার কারণ আজকে সৌম্যমিত্র রয়েছেন। সৌম্যমিত্র আপনারা অনেকেই জানেন কিনা জানি না, তিনি কিন্তু কিংবদন্তি একজন মানুষ, তিনি নাটকের মানুষ। যারা জানেন না তাদের জন্য বলছি, পরবর্তীকালে জানতে কেউ ভাবছেন যে আপনি এত আমাদের ছোট করবেন না স্যার, যে সৌম্যমিত্রকে চেনে না, এটা তো হতে পারে না। কিন্তু আমি তো ভালো করে জানি, আপনাদের মধ্যে অনেকে জানেন না, তার মধ্যে কোনো অপরাধ নেই। অপরাধ হয়তো ছিল, কিন্তু সেই অপরাধকে আমরা ভারতীয় দণ্ডবিধির কোন আওতায় ফেলবো আমরা জানি না, আমরা সেই কারণে ওটাকে অপরাধ করবো না। আমি বলতে চাইছি, সেই সৌম্যমিত্র বলতেন, এই যে আমরা কথায় কথায় বলি নাটক করো না, আপনি আপনার প্রেমিকাকে বা প্রেমিককে বলেন না, যেমন মিথ্যে কথা বলেন, না তোমার সঙ্গে আসতে গিয়ে আমার হঠাৎ বাড়িতে ঠাকুমার এমন পেটে ব্যথা হলো, আমাকে পারলাম না ওই জন্য বেরোতে, নাহলে আমি আজকে তোমার সঙ্গে গিয়ে দেখা করতে যেতাম। তখন ও বলে আমি সব জানি, অত নাটক করো না। তখন আপনি ভাবেন, এই রে আমার মিথ্যেটা কি ধরে ফেললো না? এরকম স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, বন্ধু বান্ধবীকে বলে, ঊর্ধ্বতন অধস্তনকে বলে,
হ্যাঁ, দোকানদার ক্রেতাকে বলে, ক্রেতা দোকানদারকে বলে, এবং মাঝে মাঝে ঘুরে ঘুরে ফিরে ওই শব্দটা আসে, নাটক করো না। মানে নাটক মিথ্যে প্রতিশব্দ, মিথ্যে বলো না, না বলে বলছে নাটক করো না। আর তখন আমি যদি পাশে থাকি তাহলে মনে হয় আমাকেই বলছে, এই বোধহয় আমাকেই বলছে, কারণ আমি তো নাটকই করি। তখন মনে পড়ে যায় সৌম্যমিত্র তার একটি লেখায় এক জায়গায় বলছেন যে নাটকে আমরা কি করি, জন্য এখানে যদি একটি নাটক হতো, যদি আজকে এই অবস্থানটা, এই যে আমি একটু বেশি জোরে চেঁচালে আমি জানি এটা ফিডব্যাক করবে, মানে এই যে পেছনে একটা কো করে আওয়াজ আসছে, কেন ও সহ্যের সীমায় আছে, ওকে বাড়িয়ে যথেষ্ট আপনারা শুনতে পান বলে একটা ব্যবস্থা করা হয়েছে। আমি যদি একটু দূর থেকে বলি, এই যে এখান থেকে বলি, দেখুন ওইটা আর আসবে না, কিন্তু আমি যাতে আপনারা শুনতে পান ওই জন্য মুখটা এগিয়েছি, কিন্তু তবু দেখছি যে আপনারা শুনতে পাচ্ছেন, অথবা আমি এই দূরটুকু মেনে নিলাম, কারণ ওর যন্ত্রণা হচ্ছে। ওই সীমার লঙ্ঘন করলেই ও তখন একটা আর্তনাদ করে যে এর বেশি আর যেও না। এই মানুষের জীবনেও তাই আছে, আমরা সেই সীমাটাকে যখনই লঙ্ঘন করি, উল্টো দিকের মানুষ, উল্টো দিকের সংগঠন, উল্টো দিকের দেশ, সে কিন্তু এরকম ফিডব্যাক দেয়, কিন্তু আমরা তাও বুঝতে পারি না, আমরা তাও ঝুঁকতে থাকি, ছুটতে থাকি, এগিয়ে যেতে থাকি। সৌম্যমিত্রের কথা বলছিলাম, তো উনি লিখছেন এক জায়গায় যে আমরা যখন থিয়েটার করি, এই যেমন এখানে একটি যদি থিয়েটার হতো, আপনারা তো দেখতেন, দেখতে দেখতে কি দেখতেন, ওই হাবুল বাবু স্টেজে ঢুকে পড়ে গেলেন, ওনার প্যান্টটা খুলে গেল, সবাই হেসে উঠলো, তখন একজন এসে বলে প্যান্টের দড়ি বাঁধতেও শেখুনি, ইত্যাদি ইত্যাদি করে নাটকটা একদিকে এগোতে থাকলো। তারা নাটক দেখলেন, কিন্তু হাবুল বাবুর ওই পড়ে যাওয়াটা, প্যান্টের দড়িটা তো নাটক নয়, কারণ এই পুরো ঘটনাটার মধ্যে দিয়ে হাসি, এই পড়ে যাওয়া, এই প্যান্টের দড়ি বাঁধা, তারপরে ওর স্ত্রী ঢোকা, চিৎকার করে কাঁদা, এই সমস্ত দিয়ে নাট্যকার বা যারা পরিচালক বা যারা অভিনেতা, তারা একটা গল্প বলতে চাইছেন, যে গল্পের মধ্যে দিয়ে একটি সত্যকে আপনার সামনে আনছে, যে আমি আজকে এই বুঝেছি, এই গল্পটার মধ্যে দিয়ে আমি কিন্তু এই সত্যটি আপনাদের সামনে হাজির করতে চাইছি। দেখুন তো এই সত্যটা আপনি মানেন, এটাকে সমর্থন করেন নাকি করেন না, এইটা আপনার সামনে এলে যাচাই করতে চাইছি। এটা কিন্তু আর কোনো আর্ট ফর্মে বা আর কোনো শিল্প মাধ্যমে হয় না। সিনেমা যখন হয় চোখের সামনে আপনারা দেখেন, বা আপনাদের মোবাইল ফোনে যখন দেখেন, ওখানে একতরফা হয়ে যায়, আপনাকে যাচাই করবার জন্যই ওরা দেয়, কিন্তু আপনার উল্টো দিকে কোনো জ্যান্ত মানুষ থাকে না। এই যে আপনারা হাসেন, আপনারা চিৎকার করেন, এইখানে কেউ যদি এখন হাই তুলছেন অথবা কিছু করছেন, হয় আমার কানে সেটা আসবে, আমি দেখতে পাবো। এই যে আপনাদের একটা করে কাগজ দেওয়া হচ্ছে বা সই করানো হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি, এবং আপনাদের মধ্যে কার আগ্রহ আছে কার নেই সেটাও আমি বুঝতে পারছি, কারণ আমি জ্যান্ত মানুষ তো, আর আপনারাও বুঝতে পারছেন। তো এই জ্যান্ত দেওয়া নেওয়াটা একমাত্র নাটকে হয়, এবং সেই নাটকে আমরা একটা গল্প বলে একটা সত্যকে আপনাদের সামনে দিলে যাচাই করতে চাই। আর জীবনে আমরা কি করি, যেটাকে আপনারা নাটক বলে দেখে দিচ্ছেন বাজে কথা বলে, সেটা হচ্ছে কি না, সেখানে একটা সত্য যেটা আমি আবিষ্কার করেছি, আমি বলি এটি আমার সত্য, এই দিলাম, এটাই সত্য, এটাই সর্বশ্রেষ্ঠ সত্য, সেটা যাচাই করার আর কোনো জায়গা থাকে না। তাই সৌম্যমিত্র বলছেন, থিয়েটারে যে সত্যটি আমরা উত্থাপন করি, যে সত্যটি দর্শকের সামনে আনি, সেটিকে সবসময় যাচাই করবার জায়গায় রাখি। তাই জীবনের থেকে ওই নাটক শব্দটি অনেক বেশি তীব্র, অনেক বেশি অভিঘাত সম্পন্ন, তাই ওটাকে মিথ্যের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করবার কোনো মানে দেখেন না। আজকে আমি এই কথাটা আবারও মনে করিয়ে দিলাম, যারা থিয়েটার করেন বা এই যে নাট্য একাডেমির এই যে এত কাজকর্ম এইগুলো সব হচ্ছে, এগুলো সবই হয় কিন্তু 400-500 লোকের জন্য, 700 লোকের জন্য। সিনেমা বা একটা টেলিভিশন সিরিয়াল দেখবেন আপনারা কত রকম ভাবে মানুষকে ধরতে পারে, একসাথে লক্ষ লোক, কোটি লোক নাকি দেখে, কিন্তু সেখানে ওই যে বললাম একতরফা দেখা যাবে, সেখানে স্মৃতির বিনিময় এত একসাথে হয় না। তাই সৌম্যমিত্রের হাত ধরে আমি ওই স্মৃতির শব্দটায় আরেকবার ঢুকছি, যেখান থেকে আমি আমার বাড়ির কথা শুনে শুরু করেছিলাম। আমার মনে হয় আপনারা যদি এবার ছেড়ে দেন ওদের, যারা একটু ওদের সঙ্গে কি কথাবার্তা দেনা পাওনা করছেন না, ছেড়ে দিন না ভাই, আপনারা ছেড়ে দিন, আমরা আর দরকার নেই, কেননা তাহলে মনে হচ্ছে ভীষণ শাসন চলছে, জরুরি অবস্থা কিছু চলছে না। সবাই একটু শান্তভাবে থাকুন, তাহলেই হবে, তারপর মুক্তি চাইলে মুক্তিও হবে। আমি যেটা বলতে চাইছি বারবার, এই যে আমাদের বেড়ে ওঠা, আমি আবার বেড়ে ওঠার শব্দগুলো কেন বারবার বলছিলাম,
আমি একটি নাটকে গামছা হাতে যখন নিই, কোনো একটি অন্য সিচুয়েশনে, একটা অন্য পরিস্থিতিতে, তখনও কিন্তু আমার ওই বাড়ির গামছাটি, যে গামছাটিতে আমি এখন আর হাত মুখ মুছি না, কিন্তু যে গামছাটির রং, তার স্পর্শ, তার সংঘর্ষ আমার শরীরের সঙ্গে, তার ঘর্ষণ, এইগুলো কিন্তু আমার স্মৃতিতে জলজল করছে। সেগুলি আমাকে কোথাও না কোথাও আমার অতীতের দিকে সবসময় ঠেলে দেয়, এক মুহূর্তের জন্য হলেও ঠেলে দেয়। আমি যখনই মঞ্চে কোনো একটি জায়গায় হাত দিই, চেয়ার, টেবিল, গ্লাস, মগ, বই, খাতা, এই সবগুলোর সঙ্গে না একটা অদ্ভুত অতীতের যোগাযোগ খুঁজে পাই বর্তমানে দাঁড়িয়ে। এবং এই বর্তমানে দাঁড়িয়ে এই যে অতীতের যোগাযোগ খুঁজে পাওয়া, আমি ভাবি আমি কি খুব খুব নরম কোচের, সংবেদনশীল, নাকি কোটান কোট বলে সেই রকম একটা আলু থালু লোক হয়ে যাচ্ছি। তাই আমার হাত দিলেই এটার কথা মনে পড়ে কেন? তাই আমার এই নোট বইটা ধরলে আমার ওই নোট বইটার কথা মনে পড়ে কেন? এটা তো আলাদা জিনিস। কিন্তু খানিক পরে আমি বুঝতে পারি যে আমার ভাগ্যিস মনে পড়ে বলে আমার কি হয়, আমি আপনাদের সত্যি কথাই বলছি, আমি যদি আজ থেকে থিয়েটার করা শুরু করি, মানে অভিনয়, থিয়েটার করা, মানে একটি নাটক, আজকে এখানে ধরুন বিধাননগর এই কলেজ এরা একটা নাট্য উৎসব ঠিক করলেন এবং ঠিক করলেন আপনার নাটকগুলো দিয়ে করবো। আমি আজ থেকে শুরু করলে 22 দিন পর পর 22টা নাটক করতে পারবো এরকমটা মনে হয়। তার কারণ আমি 22টা নাটক নিয়মিত করার জায়গায় আছি। তার মধ্যে হয়তো 16-17টা খুব নিয়মিত এলোমেলো ভাবে হয়, অন্যগুলো হয় না, কিন্তু সেগুলো আমার স্মৃতিতে, আমার শরীরে, আমার মননে, আমার মেধায়, আমার শক্তিতে আছে। অতএব ওগুলো মহড়া করলেই পেয়ে যাবো। তাই এই অনেকেই আমাকে বলেন, আপনি একটা কিংবদন্তি মানুষ, আপনি জানেন তো প্রভাতপতি, আপনি কি করে পারেন, আপনি এই আপনার মতো যদি স্মৃতিশক্তিটা পেতাম না। ঠিকই বলেন তারা, কারণ আমি এতগুলো নাটক না দেখে বলি, তাই জন্যই বলেন। এবং এই কথাটা আমাকে প্রায় শুনতে হয় নাটকের শেষে বা কোনো একটি আলাপচারিতায়, যে আপনার এই এতগুলো নাটক মনে রাখেন কি করে, এই নাটকের ডায়লগ ওই নাটকে বলে দেন না, এরকম সব বলেন তো। এবং এই প্রশ্নটা প্রায় প্রতিদিন আমি শুনি, এবং আপনাদেরও হয়তো কারোর এই প্রশ্ন থাকতেও পারে। তখন আমি তাদের বোঝাতে পারি না যে এই কাজটা আপনিও পারবেন। মানে স্মৃতির কথাটা শেষ কথা নয়, স্মৃতি তো অনেকেরই আছে। আমি গর্বিত কি কারণে? কারণ এই স্মৃতি, আমার এই স্মৃতি আমাকে অতীতে নিয়ে যায়। আমার এই স্মৃতি বর্তমানের সঙ্গে আমার হাত ধরাধরি করিয়ে দেয়। আমার এই স্মৃতি আমাকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এইটা একজন অভিনেতা পারেন। কেন পারেন? আমি দেখেছি, জানেন, আমি এক জায়গায় লিখেও ছিলাম, আমার বাবা যাত্রা করতেন, অভিনয় করতেন, যাত্রাপালায় অভিনয় করতেন। একটু চিৎকার করে কথা বললে আমরা যখন বলি, কি রে তুই যাত্রার মতো করছিস কেন, এরকম বলি না আমরা, আর যাত্রা করছে। এর মধ্যেও একটা কোট আনকোট স্মৃতি আছে। আমি কেন কথাটা বলছি, তখন আপনারা তো ঠিক জানেন না, যারা পিছনে বসে আছেন, সামনের মানুষরা হয়তো জানতেও পারেন। সেটা হচ্ছে যে একটা সময় আমার বাবা যখন যাত্রা করতেন, তখন বলা হতো যাত্রা করে ফাতরা লোকে। ফাতরা লোক মানে হচ্ছে খারাপ লোক, যাদের লেখাপড়া হয়নি, যাদের সংসার নেই, যাদের সংযোগ নেই কারোর সঙ্গে, যারা এক অর্থে সমাজচ্যুত, মানে আর এক ধরনের কোট আনকোট সমাজে বাস করে। রোজকার যে এই যে খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্রেডে দাড়ি কামাচ্ছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি, এই যে সমাজ, এটা আমি আবার একটু সমাজটাকে ব্যঙ্গ করে বললাম, আমি বলিনি, এক কবি বলেছেন। তো সেই ঝাঁকের কই এরা নয়, এরা রোজ দাঁড়িয়েও না হয়তো কামায় না। হ্যাঁ, তো এরা আর একটা কোনো সমাজের মানুষ। ফলত এই শ্রেণীটাকে একটু অন্যরকম ভাবে দেখা হতো তো সেই সময়, এখনো দেখা হয় হয়তো, কারণ একটা প্রান্তিক বা লোকজশীল সেই অর্থে। সেটা নিয়ে অন্য তর্ক আছে, সেই নিয়ে অন্য বক্তৃতা আছে। আমার বাবা দেখতাম ওই তাঁবু পড়তো, সেইখানে আমার বাবা অনেকের সঙ্গে বসে, ওই একটা তোরঙ্গ আছে, মানে একটা ট্রাঙ্ক আছে, প্রত্যেক অভিনেতার জন্য একটা বড় অভিনেতা যারা, তাদের জন্য একটা ট্রাঙ্ক থাকতো। সেই ট্রাঙ্কের উপর শতরঞ্চি এবং বিছানা, যেটা পেতে ওরা রাতের বেলায় শুতেন, যেখানে থাকবার ব্যবস্থা হতো, সেইটার
পরিপাটি করে সুন্দর করে গোছানো, তার সামনে একটা ছোট টুল বা টেবিলে ওই আয়না রাখা থাকতো, আর তোমার সাজবার সরঞ্জাম, মেকআপের জিনিসপত্র, তুলি। তা আমি বাবাকে দেখতাম যে আমি কখনো কখনো যখন পালা দেখতে যেতাম বা নাটক বা যাত্রাপালা দেখতে যেতাম, দেখতাম বাবা ওখানে বসে ওইটার দিকে তাকিয়ে এই মুখের উপর নিজের চোখ আঁকছে, ওই বলিরেখা আঁকছে, আরো আরো কিছু রং চাপাচ্ছে। তা আমি অনেকক্ষণ দেখতাম এইখানে এই রং দিতে দিতে অদ্ভুত লাগতো আমার, একটা আলো ঝুলছে। আমার মনে হতো, আমি একদিন পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম, বাবা বলে আমাদের সুযোগ ছিল সব জায়গায় ঢুকে যাওয়ার, আমি সুযোগ চুপ করে দেখছিলাম এরকম করে যে কি করছে বাবা। আমার তখন ক্লাস 5-6 হবে। তো দেখলাম যে বাবা ওই চোখ আঁকছে, চোখের নিচে পুরু করে। ওই যাত্রাপালায় তো 20,000, 5,000, 10,000 লোক, তো অনেক দূরের লোক দেখবে বলে চোখগুলো বড় বড় করে আঁকতে হতো অনেক, যাতে দেখা যায় চোখটা। তো আমি দেখছি ওই চোখটা দেখছি কিন্তু আয়নার ভেতরে। আমি তো তখন বাবার মুখের দিকে তাকিয়ে নেই, আমার মনে হচ্ছে বাবা আয়নার উপরেই, আয়নাটা হচ্ছে একটা ক্যানভাস যাতে ছবি চিত্রকররা ছবি আঁকেন। তো বাবার মুখের ছায়া পড়েছে ওর উপর, বাবা আঁকছেন মুখে আর দেখছেন আয়নার ভেতরে। তো এই যে মানুষটা, সেই মানুষটাকে উনি ওই আয়নার ভেতরে দেখে নিজের মুখে রং লাগাচ্ছেন। আর আমি যখন পিছন থেকে দেখছি, আমার মনে হচ্ছে যেন বাবা ওই ভেতরে আয়নার উপরে একটা একটা করে রং দিয়ে একটা প্রতিমা তৈরি করছেন, বিশ্বকর্মার মতো। আরম্ভিয়া মহাদপ মহামন্ত্র বলে, স্থাবর জঙ্গম ভূত যত ব্রহ্মপুরে শিল্পী বল, যাহারে শরীলা পাইলা তাহারে তখনই পদ্মদয় লয়ে গড়িলেন বিশ্বকর্মা রানা পা দুখানি। মাইকেলের লেখা। তো এই যে প্রায় বিশ্বকর্মার মতন আঁকছেন, নিজের মুখের উপর আঁকছেন, কিন্তু মনে হচ্ছে যেন একটা ক্যানভাস আয়নার উপর আঁকছেন। এই হচ্ছে এই, আমি যদি মনে করি যে আমার এই যে মুখটা, আমার মুখমণ্ডল, এইটি আমার স্মৃতি, তাহলে বাবা যে আঁকছেন এইটি হচ্ছে এই যে বাবা যে সত্তায় বাবা পৌঁছতে চাইছেন, এইটি হচ্ছে, আমার বাবার নাম ছিল অভয় হালদার। অভয় হালদার, তো অভয় হালদার নিজের চেহারাটাকে উপর আঁকছেন আর তৈরি করছেন এই আয়নার ভেতরে আর একটা চেহারা, মানে দেখছেন এবং আঁকছেন যখন, এবং করতে করতে এই আয়না থেকে ওই চরিত্রটা বেরিয়ে এসে, মানে এই স্মৃতি, মানে এই যে মুখ। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না, আমি ছোটদেরই বিশেষ করে বলছি, খেয়াল করে দেখবেন যে আমরা নিজেদের মুখ নিজেরা কোনোদিন দেখতে পাই না। এই যে আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এই নিজের মুখটা কোনোদিন নিজের চোখে দেখতে পাই না। নিজের চোখ দিয়ে দেখা যাকে বলে। আমার সম্পর্কে যে স্মৃতি তৈরি করব আমি, সেটা দেখার উপায় আমার নেই, অথচ আমি ওনার দিকে তাকালেই ওনাকে দেখতে পাই, ওনাকে দেখতে পাই, এবং সেটা একটা স্মৃতি তৈরি করে আমার ভেতরে। এই দেখাটা একটা অভিঘাত তৈরি করে। আপনাদের প্রত্যেককে যে আমি দেখছি, যারা দেখছেন এই মুহূর্তে আমার দিকে, তাদেরকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, সেটা একটা স্মৃতি, একটা 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 কিছু দিচ্ছে আমাকে, আমি তৈরি করতে পারছি। কিন্তু আমার সম্পর্কে আমার কিছু স্মৃতি নেই কেন? আমি বলবো কি বলছেন নেই? আপনার ছবি আছে আয়নার ভেতরে, আপনি দেখেন, ওই যে বললাম নিজের চোখ দিয়ে দেখবার অবকাশ আমার। আমি যখনই দেখি জলের দিকে তাকাই, জলে আমার ছায়া পড়ে। আমি দেখি অন্যের মুখের দিকে তাকিয়ে আমাকে দেখে মুখটা উদ্ভাসিত হয়ে উঠলো, আমি বুঝতে পারি আমার পছন্দ হয়েছে। এই যে আমার মুখটা উদ্ভাসিত হলো, আমাকে দেখতে কেমন হলো, এই নিজের চোখ দিয়ে যে দেখবো, নিজের চোখ একেবারে হাতে গরম, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাকে বলে, সেইটি দেখবার অবকাশ আমার নেই বলেই আমাকে কি করতে হচ্ছে, আমাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। এই যে আপনারা যারা আমার দিকে তাকিয়ে আছেন, আপনাদের দেখা দিয়ে আমি বোঝবার চেষ্টা করছি আমাকে কেমন দেখতে আজকে, এই মুহূর্তে, এই সময়টায়। এই যে ঘরে একটা সাইলেন্স তৈরি হলো, ওইটা আমাকে বোঝালো যে এই মুহূর্তে তোমাকে এমনটা দেখাচ্ছে। এটা আমি ভুলও ভাবতে পারি, কিন্তু আমি তৈরি করছি এইভাবে, এই সামনে যারা আছে তাদেরকে নিয়ে। মানে আমার সত্তা মানে আপনারা যারা সকলেই জানেন যে একটা চেহারা, একটা আকার, সেই আকারটি কিন্তু মানে থিয়েটারের ক্ষেত্রে, অভিনেতার ক্ষেত্রে
সেই আকারটি কিন্তু সবসময়ই এরকম হাত ধরাধরি করে স্মৃতি থেকে আসছে। যদি সেই স্মৃতি আমার না থাকতো, এই যে কথা বলছিলাম বিল্লমঙ্গল কাব্যর কথা বলতে বলতে ওইখানে চলে গেছি। এই বিল্লমঙ্গল কাব্য নাটকে একটি জায়গায় আছে, ওই বিল্লমঙ্গল আপনারা জানবেন যে ও একজন একটি পড়ন্ত বা চলে যাওয়া জমিদার বাড়ির ছেলে, প্রেমিক পুরুষ। সে ঘন ঘন প্রেমে পড়ে, প্রকৃতির প্রেমে পড়ে, জীবনের প্রেমে পড়ে এবং নারীরও প্রেমে পড়ে। তা সেই বিল্লমঙ্গল সে একটি নারীর প্রেমে পড়েছে, যে নারী নাকি দেহ ব্যবসা করে, যাকে আমরা সেক্স ওয়ার্কার বলি আজকের ভাষায়। তিনি তাকে দেখেই মেলার মাঠে তাকে দেখে তার মুগ্ধতা এসেছে, তার প্রেমে পড়ে গেছে। সে আর কিছু চায় না, তার দিকে তাকিয়ে থাকতে চায়। কেন তাকিয়ে থাকতে চায় একটু আগে বললাম। আমার মনে হয় কেননা ওর চোখ দিয়ে নিজেকে আবিষ্কার করতে চায়, নিজের চেহারাটা দেখতে চায়, এইটুকুই তার আকাঙ্ক্ষা। তাই ওর পিছন 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 ঘুরে বেড়ায়। সেই চিন্তামণি সেই মেয়েটির নাম। তাই চিন্তামণি খুব বিরক্ত হয়, বুঝতেই পারে জমিদার বাড়ির ছেলে, ভাবে আমার তো নগদ বিদায়ের পয়সায় আমার জীবন চলে, আমার তো প্রেমের কারবার নয়, তুমি কেন আমার পিছনে পিছনে করো? যাও, আমি 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 প্রেম করতে পারবো না, আমার সে অবকাশ নেই, আমার সে সুযোগও নেই, আমি জানি তুমি অন্য কিছু চাও, যাও যাও যাও। আর এই বলে আমি কিছুই চাই না, আমি একটু তোমার সঙ্গে প্রেম করতে চাই, তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই, তোমাকে একটু রাগাতে চাই, তোমার সঙ্গে একটু খুনসুটি করতে চাই, ব্যাস এই চাই আমি। আর এইভাবে যে বোধহয় মানে মজা করছে। এদের মধ্যে খুব ঝগড়া হয়, মাঝে মাঝেই ওর কাছে চলে যায়, কিন্তু ওকে তাড়িয়ে দেয়, ঝগড়া হয়। এক রাতে কি হয়েছে জানেন, ও গেছে ওর কাছে, ওকে তাড়িয়ে দিয়েছে। এই যে তাড়িয়ে দিয়েছে, বলে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে, তুমি কেন এসছো ওখান থেকে? মেয়েটি তাড়িয়ে দিয়েছে ছেলেটিকে, ছেলেটি চলে গেছে। নদীর এপারে থাকে ও, নদীর এপারে থাকে। তো বাড়ি ফিরে এসে ওর খুব চিন্তা হয়েছে যে আমি ওর সঙ্গে ঝগড়া করলো, ও আমায় তাড়িয়ে দিল। তারপরে রাতে খুব ঝড় বৃষ্টি এইসব নেমেছে, মারাত্মক দুর্যোগ হচ্ছে। সেই দুর্যোগের মাঝখানে ওর খুব চিন্তা হয়েছে, বিল্লমঙ্গলের প্রেমের চিন্তা হয়েছে যে চিন্তামণি নিশ্চয়ই আমাকে নিয়ে ভাবছে এখন, ওর নিশ্চয়ই আমাকে নিয়ে ভাবনা হচ্ছে যে আমি ওর বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কোথায় গেলাম, কি করলাম, কি করছি। তাই একবার ওর সঙ্গে দেখা করা উচিত, আমার যাওয়া উচিত ওর কাছে। তাই বিল্লমঙ্গল বাড়ি থেকে বেরিয়ে নদীর ঘাটে গিয়ে দেখছে যে নদীতে নৌকা নেই, আর এদিকে তুমুল দুর্যোগ হচ্ছে, মারাত্মক। সেই সময়ে ও ঠিক করলো যে না, আমাকে ওপারে যেতেই হবে, আমাকে এই প্রেমের টানে আমাকে ওখানে যেতেই হবে, মানে আমার প্রেমিকার কাছে যেতেই হবে। কিন্তু এই নদী পেরিয়ে ওপারে যেতে গেলে তো ডুবে যাবে। তো তখন জয় মা বলে কি বলবো, ওই প্রেমের টান। প্রকৃতিকে জিজ্ঞেস করলো আমি কি করবো? তো প্রকৃতি বললো যাও, যদি ভালোবেসে থাকো তাহলে যাও, নদী পার হও। তখন সে নদীতে ঝাঁপ দিল এবং ঝাঁপ দিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো। কেন ওই নদীতে সাঁতার কেটে অতটা পেরোনো যাবে না, আর দুর্যোগ মারাত্মক। তখন সে একটা কাঠ পেলো, কাষ্ঠখণ্ড। ভেবেছিল একটা ভেলা টেলা পাবে, সেই কাষ্ঠখণ্ড নিয়ে সেইটার উপরও চড়ে বসলো এবং সেই কাষ্ঠখণ্ড ওকে ভাসিয়ে নিয়ে যেতে থাকলো। কিন্তু মাছ নদীতে গিয়ে ও আবিষ্কার করলো যে এটা কাষ্ঠখণ্ড নয়, এটা একটা মৃতদেহ, পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। এই মৃতদেহের উপর ও চড়ে বসেছে। কিন্তু তখন তো ওই মৃতদেহটা ছেড়ে দেওয়ার উপায় নেই, ওটার থেকে নেমে গেলেই তো ডুবে যাবে। তাই ওটাকে আঁকড়ে রইল মৃতদেহটাকে, আর মৃতদেহটা ভাসতে ভাসতে ওপারে একটা সময় পৌঁছলো ওই চিন্তামণির বাড়ির কাছে। এইবারে যখনই ওই ওপারে পৌঁছে গেল, তখন তো মৃতদেহটা ছেড়ে চলে আসার কথা হলো, কিন্তু ছেড়ে আসতে পারলো না। ও ভাবলো এটা আমাকে নদী পার করে দিল, কিন্তু আমার বন্ধু, তাহলে সৎকার করা দরকার, একে কেউ ফেলে দিয়ে গেছে। তো ওই প্রেমিকার বাড়িতে মৃতদেহ সহ উপস্থিত হলো যে আমি এসেছি এত দুর্যোগের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। আর এই দেখো এই মরাটাকে আমি সঙ্গে নিয়ে এসেছি, মরাটার উপর ভর করে আমি এসেছি। তখন ওই চিন্তামণি বুঝতে পারলো যে একে ভালোবাসে, মানে এই দুর্যোগের মধ্যে ওই মরার ভেলায় করে ও এবারে এসেছে। তো আমার এই গল্পটা, তারপরে গল্পের অনেক প্রকার আছে, আরো অনেক গতিপথ আছে।
এইখানে দাঁড়িয়ে আমার বলবার কথা যেটা, সেটা হচ্ছে এই যখন আমরা এই স্মৃতি থেকে যে কথা বলছিলাম, যে আপনারা এত সংলাপ বলেন, লোকে বলে না, যে আমি বলছিলাম যে আমি শুধু স্মৃতি আমার নেই, আমার একটি সত্তা আছে, স্মৃতি থেকে সেই সত্তাতে আমরা পৌঁছই। সেটা শুধুমাত্র অভিনেতার সত্তা না, যে কথাটা একটু আগে শুনছিলাম, একটা সময়, একটা কাল, একটা সংস্কৃতি, এই সবটা নিয়ে সেই সত্তাটা তৈরি হয়, সেই স্মৃতি থেকেই সেই সত্তাটা পৌঁছানো যায়। তো এইখানে যে মরাটা, মানে মৃতদেহটি ছিল, ওই মৃতদেহের ওপর চড়ে যখন বসেছে বিল্বমঙ্গল, তখন মৃতদেহটা আর মৃতদেহ থাকছে না, তখন সেটা প্রাণ খুঁজে পাচ্ছে। সে তখন তো একজনকে পৌঁছে দিচ্ছে, কেননা সে একটি কাজ করছে, তখন ক্রিয়া করছে, তখন সে আর প্রাণহীন নেই, তখন সে ওই বিল্বমঙ্গলকে কাঁধে করে বা বুকে করে পৌঁছে দিচ্ছে উল্টো পায়ে। তাই আমার কিরকম মনে হয় যে এই যে স্মৃতি, যা কিছু আমার অতীতে ঘটে গেছে, যেটি আর নেই, তাকে যখন আমি তার উপর চড়ে বসছি, তার উপর ভর করছি, তখন সে জীবন্ত, আমি বরং তখন সেই মুহূর্তে এক অর্থে মৃত, কারণ আমি তার উপর চড়ে বসেছি। এইবার সে আমাকে আমার বৈতরণী পার করছে, মানে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই আমি বারবার বলছিলাম না যে আমরা যেটা করি, আমার একটি নাটকে সংলাপ আছে, যে সংলাপটি আমি একটা শব্দ আছে যেটার কোনো মানে আমি খুঁজে পাইনি অনেক দিন অবধি, আজকে আপনাদের কাছে বলি। সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আপনারা যারা জানেন তার নাম শুনেছেন ধরেই নিচ্ছি। সওদাগরের নৌকো বলে একটি নাটকে আমি অভিনয় করি, সেখানে একটি সংলাপ আছে, স্মৃতি সম্পর্কে বলতে গিয়ে উনি এক জায়গায় বলছেন, গোলাপের গন্ধের মতো, মায়ের বুকের আদরের মতো, আমার মৃত ভাইয়ের ঘনিষ্ঠ আদরের মতো। বলছেন মৃত ভাইয়ের ঘনিষ্ঠ আদরের মতো। আমি অন্যগুলো গোলাপের পাপড়ির মতো, মায়ের বুকের আদর, এগুলো সবই বুঝি, কিন্তু মৃত ভাইয়ের ঘনিষ্ঠ আদর আমি অনেকদিন এই সংলাপটা উচ্চারণ করেছি, আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পেরেছি একটা তীব্রতা বোঝাতে চাইছেন। মৃত ভাইয়ের ঘনিষ্ঠ আদর কি অনেকদিন অবধি বুঝতে পারিনি, কিন্তু আমি সৌভাগ্য যে আমি বুঝতে পারলাম, জীবন আমাকে বুঝিয়ে দিল। সেটা হচ্ছে আমার, আবারও ব্যক্তিগত কথা বলছি, একেবারে নিজস্ব কথা। আমার ভাই, আমার ছোট ভাই, আমরা এই বলছিলাম 4 ভাই 1 বোন 5 জন, আমার ছোট ভাই আমার থেকে 1 বছরের 1.5 বছরের ছোট, সে আর পৃথিবীতে নেই। তো সেই মাঝে খুব অসুস্থ, এবং তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হলো, ইত্যাদি ইত্যাদি, যেমন হয়। আমি তখন অভিনয় করে বেড়াচ্ছি, আজ কলকাতায়, পরের দিন অরুণাচলে, তারপরের দিন গৌহাটিতে, তারপরের দিন দিল্লিতে। এগুলো আমি ভেবে বলছি, মানে এলোমেলো ভাবে বলছি না, এইরকমই ছিল শিডিউলটা। অতএব কি হচ্ছে, এক জায়গা থেকে প্লেনে করে আরেক জায়গায় যাচ্ছি, এবং পরের দিনের অভিনয় করছি। একটা থিয়েটার ফেস্টিভ্যাল চলছে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে। আমি জানি ও খুব অসুস্থ এবং ওকে ভর্তি করা হয়েছে, কিন্তু ও কতটা অসুস্থ এবং তার তীব্রতা কতটা, সেটা সবসময় বাইরে থেকে বুঝতে পারছিলাম না। আমি তখন শিলচর ওখানে অভিনয় করছি, আমার কাছে খবর এলো যে খুবই খারাপ অবস্থা, তুমি যদি পারো কাল সকালে একবার এসো, মা বলেছে। আমার মা তখন বেঁচে আছে। আমি পরের দিন কলকাতা থেকেই আমার ওই অরুণাচলের পারো বলে একটি জায়গা আছে, সেখানে যাওয়ার কথা। তো আমি তো কলকাতাতে ফিরতাম, আমি ফিরলাম রাতের বেলায়, এবং ফিরে আমি ওই পিজি হসপিটালে গেলাম। বললো যে খুবই খারাপ অবস্থা। আমার দাদারা ছিলেন, বন্ধুরা ছিলেন। আমি গেলাম, গিয়ে দেখলাম সব নল টল লাগানো, নানান রকম। আমার ভাই শুয়ে আছেন, এবং আমার বন্ধু ডাক্তারটা বললেন যে খুবই খারাপ অবস্থা, আজকে রাতটা কাটা খুব শক্ত, ভোরবেলা অবধি হতে পারে। আমি তো ভোরে ফ্লাইট ধরবো, চলে যাবো। যে বললাম হ্যাঁ, সেটা কি করা যায়? আমি সত্যি তাই বললাম, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, ওই করে তো বলা যায় না।
তো দাদা আমার তো ভোর 5টা না 5:30টার সময় বাড়ি থেকে বেরোলো, আর এটা বাজে তখন রাত্রির 11টা 11:30। আমি গেলাম, আবার বললাম যে আমার তো সকালে আর আসার সুযোগ নেই, কখন কি হবে তাও কি জানি না। তো আমার ভাই তখন বেঁচে আছে, আর আমার ভাইয়ের সঙ্গে একটা বড় অভিমান ছিল, আবার স্মৃতির কথাই বলছি, যেমন থাকে ওর আমাকে নিয়ে অভিমান ছিল, আমার ওকে নিয়ে অভিমান ছিল। মাঝখানে আমাদের কথা বন্ধ হয়ে গেছিল, কথা বলতে পারতাম না, ও আমার সঙ্গে কথা বলতো না, আমি ওর সঙ্গে কথা বলতাম। সেই ফেজটা চলছিল তার আগে। তা আমি ভাবলাম যে যাই ওকে বলে আসি, যে কিছু একটা তো বলে আসি। তা আমি ডাক্তারবাবু বললাম আমি যাবো, বললে হ্যাঁ যান, এখন কেউ নেই, একদম ফাঁকা, অনেক রাত্রি। আমি গেলাম, কেউই নেই, ভাই শুয়ে আছে। কিছুক্ষণ তাকালাম, তো ওই অতীতের স্মৃতি সব ভিড় করতে লাগলো, আর সম্প্রতি ওর সঙ্গে যে কথা বলতে না পারা, সেটাও যন্ত্রণা দিতে লাগলো। তো তাই কান্নাকাটি করার আগে আমি ভাবলাম ওর সঙ্গে কথাটা সেরে নেওয়া দরকার, কি বা কথা তখন আমার বলার থাকতে পারে। কিন্তু তখন আমি একটু নিচু হয়ে ওকে জড়িয়েই ধরলাম, ওই নলটনের মাঝখান দিয়ে হাত দিয়ে প্রায় বুকের গায়ে, মানে এরকম করা উচিত নয়, কিন্তু চারপাশে কেউ ছিল না। আর আমরা তো একসঙ্গে খেলা করে বড় হয়েছি, একই গামছায় গা ধুয়েছি। তো আমি তখন, আপনি ধরেই নিন না ওটা ফোনটা, নাহলে ও বেচারি খুঁজছে আপনাকে বারবার আসবে। তো ওই ওকে যখন জড়িয়ে ধরেছি, তখন তো আমি ওর হৃদস্পন্দন বুঝতে পারছি যে বেঁচে আছে, সব ঠিকই তো আছে। তখন আমি ওকে বললাম যে আমি যদি তোর সঙ্গে কিছু অন্যায় করে থাকি আমাকে মাফ করিস, জ্ঞান তো অন্যায় করিনি, কিন্তু কিছু তো ভুল বোঝাবুঝি হলো, আর আমি কাল সকালবেলা তো থাকতে পারবো না, বা কাল কখন কি হচ্ছে তাও জানি না, সেই জন্য আমি মাফ চাইছি, আমাকে যেতেই হবে। আর যদি সম্ভব হয় এই কথাটা বললাম, যদি সম্ভব হয় তাহলে বেঁচে থাকিস। আমরা যারা হুড়মুড় করে এই শহরে বেড়ে উঠেছি, আমরা যারা চালের বদলে খেয়েছি কাপড়, চিনির বদলে কাঁচ, তেলের বদলে শেয়াল কাঁটা, আমরা যারা রাস্তার মাঝখানে পড়ে থাকা মৃতদেহগুলোকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে, আমরা যারা লাঠি, টিয়ার গ্যাস আর গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি এঁকে বেঁকে, আমরা যারা হৃদয়ে আর জঠরে জ্বালিয়েছি আগুন, সেই আমরাই এক একদিন ইতিহাস বিস্মৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি, বেঁচে থাকা কি সুন্দর। এই যে বেঁচে থাকা সুন্দর, এই সুরেই অঙ্গুলি লিখেছিলেন, সেই বেঁচে থাকা সুন্দর শব্দটা মনে পড়ল। আমরা নিঃসঙ্গ কুষ্ঠ রোগীকে, পথভ্রান্ত জন্মান্ধকে, হাড় কাটার বাতিল বেশ্যাকে বলেছি বেঁচে থাকো, বেঁচে থাকো। হে ধর্মঘটি, হে অনশনী, হে সন্তানহীনা ধাইমা, তুমিও বেঁচে থাকো। হে ব্যর্থ কবি, তুমিও বাঁচো, বাঁচো। হে আতুর, হে বিরোধী, হে আগুনে পোড়া সর্বশান্ত, বাঁচো, বাঁচো জেলখানায় তোমরা সবাই, বাঁচো হাসপাতালে তোমরা সবাই, বাঁচো হাসপাতালে তোমরা সবাই। শব্দটা মনে করো, কারণ হাসপাতালেই দাঁড়িয়ে আছে। তাই আমার ভাইকে বললাম যে বাঁচো, বেঁচে থাকো, পারলে বাঁচো। এই তখন কিন্তু আমি আলিঙ্গন করেছিলাম, তারপর ছেড়ে দিলাম, বেরোলাম। তারপরের দিন ঘটনাচক্রেও আরো 5 বছর বেঁচে ছিল, পরের দিন মারা গেলেন, তারপরে মারা গেছে। তা আমি ওই যেতে যেতে আবিষ্কার করলাম, ওই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আমার মরা ভাইয়ের ঘনিষ্ঠ আদরের মতো, তার মানে কি? ওনার কি অভিজ্ঞতা হয়েছিল আমি জানি না, ওনার কোন স্মৃতি ওনাকে দিয়ে ওইটা লিখিয়েছেন তাও আমি জানি না, কিন্তু আমার জীবনে, আমার স্মৃতিতে এইটা কিন্তু একটি মণিমাণিক্যের মতো রয়ে যাবে। আমার বাবা যেদিন প্রথম আমাকে রাস্তায় থাপ্পড় মেরেছিলেন, আমার যে অপমান হয়েছিল বাস থেকে নামার পর, আমি তখন ক্লাস 11-এ পড়ি। বাবা ঠিক করেননি, কিন্তু ভরা রাস্তায় প্রথম দিন যেদিন থাপ্পড় মারলেন উনি আমাকে, কারণ আমার বাড়িতে ফেরার কথা ছিল সন্ধ্যে 6টার মধ্যে,
আমি যখন ফিরছি তখন রাত্রি 10টা বাজে। তো ওরা ভেবেছিলেন আমি মারা গেছি বা কিছু হয়েছে বা কি একটা হয়েছে। আর তখন তো এইসব মোবাইল হয়েছিল না, জানানোর সুযোগও ছিল না। আর আমি না জানি যে কাজে গিয়েছিলাম, না জানিয়ে গিয়েছিলাম, অন্যায় করেছিলাম। কিন্তু তাই বলে ওই বাস থেকে নামার পর উনি আমায় মারবেন, আমার মনে আছে উনি মারার পর আমি তাকিয়ে রইলাম ওনার দিকে, উনি আমার দিকে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড়। তখন উনি অভিনেতা না, চোখ আঁকেননি, কিন্তু তবু আমার মনে হচ্ছে চোখগুলো বেশ বড় বড়। আমিও তাকিয়ে আছি, তো ওনার চোখ থেকে তখন আগুন বেরোচ্ছে। তুমি এরকম ভাবে আমাদের কষ্ট বা যন্ত্রণা দিতে পারো না, এইটাই নিশ্চয়ই উনি বলছেন। আমার স্মৃতি এইটা মনে করাচ্ছে আমাকে। আর আমার মনে হচ্ছে তুমি এভাবে, আমি ওর দিকে তাকিয়ে আছি, তুমি এভাবে এত বড় ছেলেকে অপমান করতে পারো না রাস্তার মাঝখানে, এটা বাড়ি গিয়েও করা যেতে পারত। এবং সেই যে কয়েক মুহূর্ত যে আদান প্রদান, যে দেওয়া নেওয়া, তারপরের ঘটনাটা হচ্ছে আমি তো এই কথাটা বাবাকে বলতে পারছি না, আর বাবাও ওই কথাগুলো আমাকে বলছেন না, কেন তার আগে মেরে দিয়েছেন। তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে আমি কেঁদে ফেললাম, মানে অপমানের অভিমানে। আমি যখন কাঁদলাম তখন আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। সবার জীবনে এরকম ঘটনা আছে, আমি জানি সবার জীবনে আছে, কিন্তু এই ঘটনাটা আমি থিয়েটারে কতবার আবিষ্কার করেছি। আমরা দুজনে তর্ক করছি একটা সংলাপের সঙ্গে, একটা সংলাপ হতে 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 একটা জায়গায় স্থির হলাম। তারপর একজন আগে এমন একটা ছলো ছলো মুখে আমার দিকে তাকালেন। এই সবই নির্দেশক নাট্যকারের অভিপ্রায়, কিন্তু সে তো লেখা আছে, আমি এটাকে ধরবো কি থেকে? একজন নাট্যবিজ্ঞানী আছেন, তার নাম স্তানিস্লাভস্কি, আপনারা যারা জানেন, তিনি বলেছেন, এটাকে বলেছেন ইমোশনাল মেমোরি। আমাদের স্মৃতির মধ্যে, ইমোশনের মধ্যে, আবেগের মধ্যে এইগুলো রাখা আছে, ওখান থেকে নাকি বের করে এনে করা যায়। এরকম তো এই আয়রে আবেগ, আয়রে বেরিয়ে আয়রে, এরকম করে তো করা যায় না। কিন্তু কোনো তদ্গত অভিনেতা যদি চান, তাহলে এইগুলোকে, এই জীবনে যা যা কিছু ঘটছে ওনার, সেইগুলোকে তিনি কিন্তু এরকম ভাবে কোনো না কোনো ঘটনায় ফেরত পেতে পেতে যাবেন। আর আমাদের মনে রাখার ক্রিয়া, এই যে অনেকেই যে বলেন আপনি মনে রেখেছেন, আপনি মনে রেখেছেন, আপনি মনে রেখেছেন, আমি বলি যে আমি মনে রাখবো। আমার মনে রাখাটা এই বস্তুগুলোর উপর নির্ভর করে, চারপাশের যে জিনিসগুলো আছে তার উপর নির্ভর করে, আর সবচেয়ে বেশি নির্ভর করে মানুষের উপর, মানে উল্টো দিকে যে মানুষটা আছে। আপনাকে দেখি তাই আমার এই সংলাপটা মনে পড়ে। আমাকে আলাদা করে সংলাপটা বলতে বললে অনেক সময় আমি বলতে পারবো না, কেননা ওই উল্টো দিকের মানুষটাকে আমার চাইবো, ও না থাকলে আমার হবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আমি একটা সজনবাদীর ঘাট বলি নাটকে অভিনয় করতাম, সেইখানে একটা সজনবাদীর ঘাট, আমি ভুল বললাম, সেখানেও অন্য ক্রিয়া ছিল। আমি নাচনি বলে একটি নাটকে অভিনয় করতাম, রসিক বলে একটি উপন্যাস থেকে সেটি করা, তো সুব্রত মুখোপাধ্যায়ের লেখা। তো সেখানে একটা বাঁশের শাঁখো ছিল, সেখানে একটা হ্যান্ডেল ছিল। আমি একটা সিনে অভিনয় করতাম মঞ্চের উপরে, সেই করতে করতে একজনকে ধাওয়া করে মঞ্চ থেকে লাফিয়ে প্রেক্ষাগৃহের মধ্যে পড়তাম, পড়ে ওখান থেকে ডাকতে ডাকতে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে বাইরে দিয়ে আবার গ্রিন রুমের মধ্যে ঢুকে, মঞ্চে ঢুকে ওই সাঁকোটার উপর গিয়ে দাঁড়াতাম। এরকম কম্পোজিশন ছিল, এগুলো সাজানো হয়, আপনারা জানেন। গিয়ে যেই আমি ওই সাঁকোটার উপর বাঁশটায় হাত দিতাম, তারপরেই আলো আসতো। তখন দেখা যেত যে আমি কাঁদছি, মানে যাকে ধাওয়া করেছি, যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে ধরতে পারি, সে তার আগেই মারা গেছে, তাই আমি কাঁদছি। পরে সময় পেরিয়ে গেছে, তা আমাকে একজন তাত্ত্বিক জিজ্ঞেস করেছিলেন যে ওই তো আপনি ওখানে লাফ মারলেন, তারপর বাইরে গেলেন, তারপর ওর উপরে ওই এসে দাঁড়ালেন, দেখলাম আপনি কাঁদছেন, সত্যি সত্যি কাঁদছেন, গ্লিসারিন লাগালেন ওইটুকু সময়ের মধ্যে, সেইটুকু সুযোগই বা পেলেন কি করে? আমার সত্যি গ্লিসারিন লাগানোর সুযোগ ওইটুকু সময়ের মধ্যে নেই। আপনারা জানেন যে চোখে গ্লিসারিন দিলে ওই জল পড়ে, অনেকে দিয়ে করেন, সিনেমায় আমরা করি প্রয়োজন হলে। নাটকে অবশ্য গ্লিসারিন দিয়ে হয় না, ওই যে বললাম জীবন্ত মানুষের কাগজ যদি। তো কি হলো আমাকে জিজ্ঞেস করায়, তখন আমি ভেবে দেখলাম যে সত্যি কি করে আমার এই মানে আমার এই আবেগের
নিঃসরণ হয়, এই অভিনয়টা তার তথাকথিত পূর্ণতার দিকে যায় ওই সময়ে, ওইটুকু সময়। আমি ভেবে দেখেছি ওইটার উপর যখন হাত দিই তখনই আমার মনে পড়ে, জাস্ট হাত দিলেই মনে পড়ে যিনি আত্মহত্যা করতে গেলেন তিনি আমার মায়ের মতো, মা তাকে আটকাতে পারে। আমার মনে পড়ে যে উনি তো এইটা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে কতবার নেমেছেন। তখনই আমাদের মনে পড়ে ওই কাঠের সিঁড়িটা দিয়ে, যেটা আমাদের ছিল 3 তলায় ঠাকুর ঘরে যাওয়ার, আমার মা কতবার ওটা ছুঁয়ে ছুঁয়ে উঠেছেন। আর মা যেদিন চলে গেলেন তারপরে ওটা হাত দিতে পারছিলাম, হাত দিলেই কান্না পাচ্ছে। আপনাদের তো এসব হয়, এগুলো খুব ইমোশনাল, ব্যক্তিগত, কিন্তু ব্যক্তিগত হলেও এর তীব্রতা, মানে যদি আপনি এটাকে ধারণ করতে পারেন, এত পবিত্র এবং এত শক্তিশালী এবং এত বৈজ্ঞানিক এবং এত দার্শনিক, দর্শনগত এর একটা জোর আছে। তার কারণ হচ্ছে তোমার এই মহাবিশ্বে হারায় না কিছুই তো হারাচ্ছে না, চারপাশে তো রয়ে যাচ্ছে সব স্মৃতি, এরকম আঁকড়া ভাবে রয়ে যাচ্ছে। এই বিল্বমঙ্গল নিজের চোখ দুটোকে অন্ধ করে দিয়েছিল। কেন? ও ভালোবাসতো চিন্তামণিকে, কিন্তু অন্য এক নারীর দিকে তাকিয়ে তাকে আকাঙ্ক্ষা করেছিল। তাই বলছে আমার ভিতরে লোভ গেল না। হ্যাঁ, এ কি আমার প্রবৃত্তি? আমার ছি ছি ছি, আমি কি করেছি? যে চোখ দিয়ে দেখেছি ওকে, আমি সেই চোখ নষ্ট করে দেবো, আর রাখবো না। প্রায় অধিবংশের গল্পের মতো। তো চোখ অন্ধ করে দিল, কিন্তু চোখটা অন্ধ করে দেওয়ার পরেও ওর ঠিকই করেছিল ঈশ্বর, ওর মধ্যে একটা ঈশ্বরের ঘটনা আছে। তো ঈশ্বরের নাম নেবে, ঈশ্বরকে দেখবে, এই জাগতিক এইসবের মধ্যে ও যাবে না। কিন্তু চোখ অন্ধ করে দিল যখন, তারপরে ও প্রথম অস্ফুটে যার নাম উচ্চারণ করলো, শেষ হচ্ছে তার প্রেমিকার ব্যাপার, চিন্তামণি। বলে, চিন্তা কোথায়, তুই আয়, তোকে স্পর্শ করি, তোকে একবার চুমা খাই, একবার হাতে ধরি। তারপরে ও লজ্জা পাচ্ছে আর মনে মনে আবিষ্কার করছে কি না, আমার দৃশ্যের স্মৃতি থাকিত না যদি কোনোদিন, তবে বুঝি মন শান্ত হতো। এখন অন্ধ চোখে ভাসে স্মৃতি, তাকে মুছি কোন উপচারে। জীবনের সবকিছু মুছে দেওয়া যায়, স্মৃতি আমি মুছতে চাইলে আমি মনে করি যে এই ওর সঙ্গে আমার একসময় খুব প্রেম ছিল, ভালোবাসা ছিল, কত আনন্দের দিন ছিল। আমরা একে অপরকে বলেছিলাম, তোমাকে ছাড়া কিন্তু আমার পৃথিবী অন্ধকার, তুমি ছাড়া কিন্তু আমার অস্তিত্ব নেই। তারপর বছর 3 বাদে আমরা আলাদা হয়ে গেছি, আমি আলাদা থাকি, ও আলাদা থাকে। তাই ঠিক করেছি না, ওর কথা তো আর ভাববো না, ওর সঙ্গে কিছু নেই। কিন্তু ওর কথা ভাবতে না চেয়ে যে কতবার ওর কথা ভেবেছি আমরা দুজনেই, এবং এই অভিজ্ঞতা আমাদের জীবনে বারবার আছে। আমরা ভেবেছি না ওই স্মৃতিটা মনে করবো না, ওর সঙ্গে কোথায় গিয়েছিলাম যেন, কিছুতেই মনে করবো না। কিন্তু যখনই মনে করবো না বলে পণ করছি, তখনই তো মনে করতে শুরু করে দিয়েছি। এই কথা আমি অনেক বক্তৃতাতে বলেছি। আমার অন্যতম প্রিয় শব্দ সেটা সংযোগের, যে এই যে তীব্রতম বিয়োগ বা বিযোগ যখন করতে চাইছি বেশি করে, তখন একটা তীব্রতম সংযোগ হয়ে যাচ্ছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন না, তারা যখন এখানে আসেন, যখন আমি আমার স্মৃতিকে অস্বীকার করতে চাইছি যাতে আমি সত্তায় তাকে না পাই, মানে আমার বাইরের যে চেহারা তাতে যেন কেউ অন্য কেউ তাকে আবিষ্কার করতে না পারে, কিন্তু করতে চেয়েও স্মৃতি এমন জিনিস সে তাকে হাজির করে দিচ্ছে। এই কথাগুলো শঙ্খ ঘোষের অন্ধের স্পর্শের মতো বলে যে বক্তৃতা আছে, তাতে কিন্তু আছে। তার থেকেই আমরা নিজেদের মতো করে শব্দগুলোকে আবার নতুন করে খুঁজে পেয়েছি। আমি জানি না কতক্ষণ, কটা বাজে, সময় হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় পেরিয়ে গেলাম। আমি একটু একটা কথা বলি। আমি এলোমেলো ভাবে যেগুলো বলতে চাইছিলাম তার নির্যাস যেটা হচ্ছে, সেটা অভিনেতা, একজন অভিনেতাকে বলে অভিনেতা সব মনে রাখেন। মনে রাখেন মানে অঙ্ক মনে রাখার মতো করে মনে রাখেন না, মনে করে রাখতে পারেন অঙ্কের মতো মিলিয়ে, কিন্তু অঙ্কের চেয়ে অধিক আর একটা কিছু আছে যেটা দিয়ে সব মনে রাখে। মানে এই আজকের যে অভিজ্ঞতাটা, এই ঘরে যার একটু মাথায় চুল বেশি, সে নাড়ালে তার মাথাটা আমি বেশি দেখতে পাচ্ছি। যার একটু এই যে ঘরের অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা কিন্তু আমার মনে রয়ে গেল, এবং কোনোদিন এই ঘরের নৈশব্দ আমার মনে রইল, এই ঘরের কোলাহল মনে রইল, এই ঘরের কখনো তীব্র ঠান্ডা, কখনো একটু কম ঠান্ডা, কখনো একটু বেশি উষ্ণ হয়ে যাওয়া, এটাও মনে রইল। আমি ভুলে যেতে চাইলেও এটা বলতে পারবো না।
ভুলে যেতে পারি যখনই আমি অভিনেতা নই। আমি নিজেকে আশীর্বাদ করি যে আমি একজন অভিনেতা, তার কারণ অভিনেতা বলি আমি ভুলতে চেয়েও ভুলতে পারি না। আমি 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 কোথাও এর বাইরে যেতে পারি না। তাই আমাকে এগুলো মানে আপনারা বলবেন আমরা যারা অধ্যাপক আমরা কি মনে রাখতে পারি না? মনে করেন। আমরাও তো আপনি যা বললেন সব মনে থাকে, মনে থাকে, নিশ্চয়ই মনে থাকে। কিন্তু এই মনে থাকার পর আমরা যখন ওই জীবন্ত মানুষের সামনে স্টেজের উপর এই গিয়ে আবার সেটাকে পুনর্নির্মাণ করি, বিনির্মাণ করি, এবং কখনো কখনো ওই আগের যে বারুদ সেই বারুদের সঙ্গে অন্য বারুদ মিলিয়ে আরো তীব্র শব্দ তৈরি করি, যেটিকে সৌম্য মিত্র বলছেন জীবনের চেয়ে বড় সত্য নাটক। সেই খেলাটায় যদি আপনি থাকেন তাহলে বলবো আপনি পারেন। কেননা অভিনেতা ওটিকে তার শরীরে, দেহে, মনে, এই সব জায়গায় ওই স্মৃতি থেকে ফলধারার মতন, ঝর্ণার মতো খালি বইয়ে দিতে চান, যদি একজন অভিনেতা চান। কেননা না হলে অভিনেতার কিছুই মনে থাকে না। অভিনেতার কোনো আকার নেই, অভিনেতার অস্তিত্বের আকার হচ্ছে তার স্মৃতি। তাই স্মৃতি খুব গন্ডগোলের জিনিস। কেননা স্মৃতি আমাদের পবিত্র অস্ত্র লেখা, স্মৃতি বিপজ্জনক, আর স্মৃতি আমাদের উজ্জ্বল উদ্ধার। আমি স্মৃতির কথা বারবার বলছি তার কারণ স্মৃতিকে আমরা দেখতে পাচ্ছি না, আমার আকারটিকে দেখতে পাচ্ছি, সত্তাটিকে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সত্তাটিকে আমি দেখছি তার মধ্যে সর্বদাই রয়েছে স্মৃতি। আমার একটি সংলাপ, আমি কাল না পরশুই বোধহয় উচ্চারণ করলাম, ওই যে নাটকের কথা উনি বলছিলেন, যে ওই গিরিশ ঘোষ বলছেন যে আমি একটি সংলাপও না দেখে লিখিনি। প্রফুল্ল যোগেশ, হারানিধি রহর, এসব আমার চোখে দেখা। তা একজন নাট্যকার যখন নাটক লিখছে, তিনিও তো অভিনয় করছেন, অভিনয় করতে করতে লিখছেন, এবং ওই যখন অভিনয় করছেন তার স্মৃতিকে তিনি একটা আকার দিচ্ছেন, একটা সত্তার অবয়ব তৈরি করছেন, এবং তারপরে কি করছেন, তার নিজস্ব স্মৃতি, অবয়ব, সত্তা, এই সব কটাকে একটা পোকড়ায় বেঁধে একজন অভিনেতার হাতে তুলে দিচ্ছেন। বলছেন এর মধ্যে যা ফাঁক ফোকরগুলো আছে তার মাঝখানে তুমি তোমার ওই বারুদগুলোকে বসিয়ে দাও, তৈরি করে আর একটা সত্তা, আর একটা আকার, আর একটা অবয়ব, যার মধ্যে আমিও রইলাম, তুমিও রইলেন, আর কে রইল। আজকে জানি না আজকের এই গল্পের মধ্যে কেউ মিল খুঁজে পেয়েছেন কিনা। আমি ব্যক্তিগত যে কথাগুলো বললাম, বাকি অনেক কথাই বলতে পারলাম না, সেইখানে আপনারাও রইলেন। কেননা আপনারা যারা মন দিয়ে সেই মুহূর্তে শুনলেন, সেই মুহূর্তে যারা অন্য কথা ভাবছিলেন না, তারা কিন্তু ওই চেহারাটার মধ্যে ঢুকে গেলেন। আমার একটি অভিজ্ঞতার কথা বলবো, স্মৃতি ওই দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে আমি একটি নাটকে, সেটা সংযোগের কথা, কিন্তু এই কিভাবে আপনারা সামনে যারা বসে থাকেন, যারা সেই মুহূর্তে অভিনয় করেন না, তারাও তৈরি করতে পারেন একটা এই স্মৃতি থেকে সত্তা এবং তার ভবিষ্যৎ, স্মৃতি সত্তা ভবিষ্যৎ। সেটা বলা যেতে পারে এইভাবে। আমি একটি নাটকে অভিনয়, এটা আগেও বলেছি, কারোর কাছে পরিচিত হতে পারে নাটকের মানুষের কাছে। সেটা হচ্ছে যে আমি একটি নাটকে অভিনয় করেছি এবং নাটকটি বহু দিন অভিনয় হয়েছিল। প্রথম দিন যিনি অভিনয় দেখতে এসেছিলেন তেমন একজন অধ্যাপক মানুষ, তিনি আমাকে বলেছিলেন যে এত ভালো লেগেছিল তার, যে আমি আবার 50 নম্বর শোয়ে গিয়ে দেখব, 50টা অভিনয় হয়ে যাবে, তারপরে দেখব। এবং তিনি কথা রেখেছিলেন। ইতিমধ্যে নাটকটা এত জনপ্রিয়, কাগজে, টেলিভিশনে, অমুক তমুক জায়গায় দেখানো হয়, মানে তার প্রচার হয়, টিকিট পাওয়া যায় না। উনি কিন্তু 50 নম্বর শোয়ে এসেছিলেন, এসে রাতের বেলায় আমাকে ফোনও করেছিলেন, দেখা করেন, ফোন করেছে, কিন্তু ফোন করে আমাকে ভৎসনা করলেন, এটা কি হলো। আমার কি হলো, নাটক কি ভালো হয়নি? বললো না, নাটক যেমন হয় তেমনই হলো, কিন্তু আপনি কি করলেন? আমি বলি আমি কি ভালো অভিনয় করতে পারিনি, যেমন প্রথম দিন করেছিলাম? হতে পারে, জানেন তো। তবে আমার আজকে তো পুরো ভালো লেগেছে, আমার প্রথম মনে হয়নি যে আমি কম কিছু করেছি বা পারিনি। তখন আমি বললাম না না, আমি তাও বলছি না। আমি বলছি আপনি ওই কিছু কিছু জায়গা বললেন না, কিছু কিছু সংলাপ উচ্চারণ করলেন না, এটা কেন বললেন, এগুলো বাদ দিয়ে দিলেন কেন? তখন আমি বললাম যে আমি সংলাপ বললাম না। বললেন না,
আমাদের মাঝে মাঝে হয় জানেন তো, ভুলে যাই, একটা দুটো অভিনেতারা ভুলে যায় একটা সংলাপ, হয়তো আমি খুব মনে করে দেখলাম, ফোন ধরি, না আজকে তো কোনো সংলাপ ভুলিনি। কারণ অভিনেতা যখন সংলাপ ভুলে যান তখন সেটা তাকে এমন কাঁটার মতো বেঁধে না, ওটা তার অনেক দিন মনে থাকে। যে দায়িত্ববান অভিনেতা তার কথাই বলছি, যিনি ভুলে যেতে ভালোবাসেন তার কথা বলছি, যিনি ভুলে যেতে ভালোবাসেন না তার কথা বলছি। তো আপনার তাহলে তো আমার মনে থাকতো, আমি বললাম না না না, আমার তো কোনো সংলাপ আজকে ভুলিনি, আমি অমুক দিনে ভুলেছিলাম হয়তো একটা কিছু শব্দ, কিন্তু এটা তো ভুলিনি। বলে না, কেন আপনি ছলনা করছেন, আপনি বললেন না। অনেকক্ষণ বলার পর অনেকক্ষণ ছলনা ইত্যাদি এইসব শব্দ ব্যবহার করছেন, তখন আমার খারাপই না, কারণ রাগই করলাম না, না আমি কিছু ভুল করিনি, আপনার ভুল হচ্ছে কিছু। তা বললেন তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি খুব আহত হয়েছি, এগুলো বাদ দিয়ে দিলেন আপনি, কেন দিয়েছেন তাও জানি না, যাক। আমি বললাম যাক দিয়ে বলে রেখে দিলাম। তার বেশ কিছুদিন পরে আরেকটি নাটকে, সেটিও খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়, প্রায় একই রকম জনপ্রিয়। তারও ঘটনাটা এরকম, ঠিক সেখানেও ওই গোটা 25 শো দেখার পর এক দর্শক আমাকে, পরিচিত লোক, দেখা মুখোমুখি, তখন উনি এটা বললেন যে আমি নাকি সেই নাটকে কিছু সংলাপ বাদ দিয়েছি। বললো আপনি প্রথম শো দেখতে এসেছিলাম, কিন্তু এই না আজকে 25 নম্বর শো দেখতে এসেছি, এখানেও আপনি এটা বললো যে আপনি এখানে এইগুলো বললেন না। আমি আবার বললাম না না, আমি সব বলেছি, কিছু বাদ দিইনি আজকে। আবার উনি বললেন আলাদা লোক। তখন আমার খটকালাম, আমি কি স্মৃতিভ্রংশ হচ্ছে আমার? তা তো হচ্ছে না, তাহলে কি হলো? আমি বাড়ি গিয়ে ভাবতে বসলাম, ভেবে আমি যে উত্তরটা পেয়েছি সেটাই আজকে আমার শেষ কথা, এবং সেটা আমার সত্য বলেও মনে হয়, ভুলও হতে পারে। সেটা হচ্ছে যে একজন কেউ তৎগত হয়ে তীব্রভাবে যখন একটি নাটক দেখেন এবং সেটি তার ভালো লাগে, মানে নাটকের সময় যখন তীব্রতম প্রেম বা সংযোগ তৈরি হয়, মানে আমার সত্তাটিকে সে যখন ধরতে পারে, আলিঙ্গন করতে পারে, মরে যাওয়া ভাইয়ের ঘনিষ্ঠ আদরের মতো, তখন সেটি নিয়ে সে বাড়ি যায়। এত ভালো লাগে তার ওই মুহূর্তটিকে, ওই স্মৃতিটিকে সে তৈরি করে নিজের মতো করে, নিজের ভেতরে ওই সংলাপগুলো আওড়ায়। এই করতে করতে সে একটা মাঝখানে একটা সংলাপ লেখে, যেটা অভিনেতা উচ্চারণ করে, এবং সেই সংলাপটি লিখে সে জানেও না লিখে ফেলেছে, কেন সে তো কিছুদিন পার হয়ে গেছে, তার মতো করে তৈরি করেছে সেই সংলাপটি, এবং করে অনেকদিন সেটা আওড়েছে প্রিয় মানুষের মতো, প্রিয় কবিতার মতো, প্রিয় উচ্চারণের মতো, এবং সেই জায়গাটাকে সে মনের মণিকোঠায় এরকম তীব্রভাবে রেখেছে। তারপর নাটক দেখতে গিয়ে যখনই সেই সংলাপটা, নিজস্ব তৈরি করা সংলাপ, যেটা জানেনও না সেটা তার তৈরি, সেটি খুঁজে পান না, তখন তিনি আহত হন, কারণ তিনি সেটাকে ভালোবেসেছেন, তিনি নির্মাণ করেছেন, তিনি তার ওই দিনের দেখা থেকে, স্মৃতি থেকে, তার নিজস্ব সত্তায় এটিকে চালান করেছেন। তাই তখন তিনি আমাকে বলেন আপনি এটা বললেন না, তা আমি যে মনে হলো যে আমার এইটা একটা কারণ হতে পারে, কারণ আমার নিজের অনেক সময় ভালো গান শুনে, ভালো নাটক দেখে, ভালো চলচ্চিত্র দেখে আমার ভেতরে এরকম অভিঘাত তৈরি হয়। আমি নিজে তৈরি করি কিছু, যা আছে, যা দেখেছি তার সঙ্গে কিছু। তাই এটা শুধুমাত্র অভিনেতার স্মৃতি বা সত্তা থেকে যাচ্ছে না, এটা থেকে যাচ্ছে আমাদের স্মৃতি এবং সত্তা, অভিনেতা দর্শক দুই পক্ষেরই। কেননা দুজনের স্মৃতি দুজনকে তাড়িত করছে, দুজনের স্মৃতি দুজনকে আলিঙ্গন করছে, মোহিত করছে, এবং দুজনেই তৈরি করছেন একটা চেহারা। অভিনেতা একটা চেহারা দেখাচ্ছেন, আর একটা চেহারা দর্শক তার নিজের মনের মধ্যে তৈরি করে নিজেকে দেখাচ্ছে, যেটা আবার অভিনেতা সবসময় দেখতে পাচ্ছেন। তাই স্মৃতি এবং সত্তা এই দুয়ে মিলে তৈরি করছে আরেকটা ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটা কি না, আমরা একক মানুষ হিসেবে বাঁচবার জায়গায় নেই, আমাদের একত্রিত হতে হবে। তাই আমরা একের স্মৃতি আর একজনের কাছে পৌঁছে দেব, এবং হাত ধরাধরি করে একটি অবয়ব তৈরি করবো, যে অবয়বটি আমার একার নয়, আমাদের সকলে। হ্যাঁ, এবং নাট্যকলা আমাদের সবসময় সেই কথাটাই বলেছে, এবং সৌম্য মিত্র বারবার তাই বলেছেন যে এটি একটি সংযুক্ত শিল্প। এই যে আপনাদের জোর করে নানান কাজ ছিল, তাও 3:30-র পরেও যে এতক্ষণ আটকে রাখলাম জোর করে, কারণ মনে হয়েছিল আমার যে এটা আমার একার বক্তৃতা না, এটা আপনাদেরও বটে। তাই আপনারা যারা আমাকে গালমন্দ করছেন পিছনে বসে,
এই লোকটা থামে না কেন, লোকটা বাঁচাল কেন এত, ওরে তোর কথা শুনছি না, তুই থাম। এরকম যারা মনে মনে বলছেন তাদেরকে বলছি ওইটাও আমার দরকার, আপনার সমর্থন যেমন দরকার, আপনার প্রতিবাদও দরকার। তবু আমার মনে হয় যদি এই যে যিনি এরকম অস্থির হয়ে উঠেছেন, কোনো একটি শব্দ যদি তাকে ভাবায়, তাহলেও তো নাটকের লাভ হবে, নাটক একাডেমির লাভ হবে, শান্তনুবাবু আছে ওনার লাভ হবে, এই বিধাননগর কলেজের যারা আয়োজন করলেন এটা, তাদের হয়তো লাভ হবে। একটি ছাত্র গিয়ে যদি কোনোদিন সুদূর অনেক পরে একদিন কোনো একটা রেল স্টেশনে বা কোনো একটা বড় অফিসে আলোচনা করতে করতে যদি বলেন ওই যে উনি ওই শব্দটা বলেছিলেন আমাকে ভাবিয়েছিল, তো ওইটাই প্রাপ্তি, ওইটাই আমার ভবিষ্যৎ। তাই আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা এখানে রইলেন বা আমার কথা শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা থিয়েটারের চর্চা যদি করতে চান, অবকাশ রয়েছে। আমার অনুরোধ কম বয়সীদের কাছে, সবাই কোথাও না কোথাও যদি পারেন, এমনি ওই রিল টিল যেগুলো আমরা করি, আমরা ওগুলো তো করবোই, ওই কয়েক সেকেন্ডের বা কয়েকের ওগুলো থাকবেই যন্ত্রের মধ্যে, কিন্তু এই জীবন্ত মানুষের কারবার যেখানে হয় সেই সব জায়গায় হাজির হয়ে একবার চরিত্রায়ন করে দেখুন, কি মজা। স্মৃতি থেকে সত্তায় পৌঁছানোর রাস্তাটা, সে যে কি আনন্দের, সে যে কি যে তীব্রতা, সে যে কি প্রেমের, সে যে কি প্রাপ্তির, বোঝানো যাবে না। ও আমার বক্তৃতার থেকে অনেক ভালোভাবে সেটা। তাই আপনারা থিয়েটারে থাকুন, দেখুন, কিছু না পারেন অন্তত বেশি করে থিয়েটার দেখুন। ধন্যবাদ সবাই। সমবেত শ্রদ্ধেয় দর্শকবৃন্দকে আমাদের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফ থেকে একটা অনুরোধ, আপনারা যদি কোনো প্রশ্ন করেন, 3টে প্রশ্ন আপনারা রাখুন, যদিও সময় হয়ে গেছে, যদি করেন আমাদের অনুরোধ আপনারা আপনাদের তরফ থেকে 3টে প্রশ্ন আপনারা রাখুন যদি মনে করেন। আর কারোর কি প্রশ্ন আছে কিছু? হ্যাঁ বলুন। আর যদি মাইকটা এই ছবিটা না হ্যাঁ বলুন। হ্যাঁ আছে। হ্যাঁ প্রথমে আপনাকে স্যার আমার সতর্ক প্রণাম জানাচ্ছি, এবং আমার একটা মানে অনুভূতি হলো, সেটা হচ্ছে যে এই স্মৃতির সত্তা, এই দুটো মেলবন্ধনে এক প্রকৃত নাটকের জন্ম, এবং সেখানে কোনো মানে পরস্পরের পরিপূরক এবং কোনো অভাবে কোনোটাই জীবিত হতে পারে না, এবং তার জীবনায়ন হচ্ছে সেইটাই যে দুজনেই বাঁচিয়ে রেখেছে। এখানে স্যার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমার ঠিক আমার একটা আমার অপরাধ নেবেন না, এই স্মৃতি এবং সত্তাকে বাঁচাতে গিয়ে কোনো ক্ষেত্রে কি কোনো অনুকরণ বা কোনো একটা সত্তা, একজন নাটক বা যখন অভিনেতা নাটক করছি তার কোনো স্মৃতি কাউকে অনুকরণ করে তার সঙ্গে তার নিজের সত্তাকে হয়ে যাচ্ছে? হ্যাঁ দেখুন, আমার হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। উনি জিজ্ঞেস করছেন যে এই স্মৃতি সত্তা এগুলো তো শুনলাম, কিন্তু এই যে অনুকরণ বা অনুসরণ করে কি আমরা কিছু নির্মাণ করতে পারি এগুলোর সঙ্গে মিলিয়ে, তাই তো বলছেন? হ্যাঁ বসুন। তো এই ব্যাপারে দেখুন, শিল্পে অনুকরণ বা অনুসরণ আমরা সবসময় করতে হয়।
আমাদের প্রতিকৃত যারা তারা যা করে গেছেন, তারপর সেই রাস্তায় আমাদের হাঁটতেই হয়। কিন্তু অনুকরণ বা অনুসরণের তীব্রতা বা কতটা মাপ অব্দি যাব, তারও একটা কিছু মানদণ্ড ঠিক করতে হয়। একটা অনুকরণ না করাই ভালো। কারণ রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ছে, উনি ওই স্যার হেনরি আরভিন বলে একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, তার ব্রাইড অফ লামারমোর বলে একটি নাটক দেখতে গিয়েছিলেন লন্ডনে। তো শুনেছেন তার কথা, দেখার পর ওনার যদিও অভিনয়টা তেমন ভালো লাগে, চারপাশে মানুষজন খুব উত্তেজিত ছিলেন এবং হাততালি দিচ্ছিলেন এবং দারুণ হচ্ছিল, খুবই দক্ষতা আছে তার। তখন এই প্রসঙ্গে বলতে বলতে এক জায়গায় উনি একটি জায়গায় বললেন যে অভিনয় বস্তুটি তাহলে কি, বলতে কি নকল নবিশিও নয়, তাহলে অভিনয় বস্তুটা কি? অভিনয় বস্তুটি হচ্ছে যা স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভিতরের লীলা দেখাইবার ভার নেয়। স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া মানে শুধুমাত্র কোট আনকোট স্বাভাবিক, আজকাল এই কথাটাও খুব চালু আছে যে স্বাভাবিক অভিনয়। স্বাভাবিক অভিনয় তো হতেই হবে, মানে যাতে আমি বিশ্বাসযোগ্য হয়। কিন্তু স্বাভাবিক অতিরিক্ত কিছু, ওই যে বলছিলাম আমার স্মৃতি সত্তা এই সমস্ত দিয়ে যে আমি নির্মাণ করেছি তার জীবনের চেয়েও আরেকটু উঁচুতে আছে। তাই এইখানে ওই অনুকরণের রাস্তাটা অনেকটা হরবোলার মতো। ধরুন সৌম্য মিত্র যেভাবে করেন আমিও তাই করছি। আগে একটা স্কুলিং ছিল, একটা ঘরানা ছিল, হ্যাঁ, মানে দক্ষিণীর যারা গান করেন তারা এইভাবে গাইবেন, হ্যাঁ, রবি তীর্থ এইভাবে একটা ধারণা ছিল, মানে কিন্তু সেটা ভালো বটে, কিন্তু সেটার যদি আবার একটা ঘেরাটোপ বেশি বেশি তৈরি হয় অভিনয়ের ক্ষেত্রে, আমি গানের কথা বলতে পারবো না, তখন সেটা দর্শকের পছন্দ হয় না। এবং তখন দর্শক বলেন যে সবাই একরকম ভাবে কথা বলেন এদের সংগঠনে, সেটা তো ওই অনুকরণের জন্যই হয়তো হয়। তাই ভালো হয় অনুসরণ তো বা অনুকরণ করতেই হবে, কিন্তু সেই আমরা কোনটি অনুকরণ করব? আমরা অনুকরণ করব ওই যে আমি বলছিলাম না, আমার বাবার কেন কেঁদে ফেললেন ওই আমার দিকে তাকিয়ে, ওইটিকে অনুকরণ করব, যে কখন গলার কাছে একটা কান্না উঠে এসে দলা পাকিয়ে গিলে নিলে গলার আওয়াজটা কেমন হয়। পুরো কান্নাটা শোনা যাচ্ছে না, কিন্তু কান্নাটা ভেতরে থরথর করছে, অথচ ওটা গিলে নিয়ে কথাটাকে আমাকে বলতে হচ্ছে। জীবনে আমরা এরকম তো করি। তো সেই অনুসরণ বা অনুকরণ হচ্ছে ওই জীবনের ওইটাকে অনুসরণ করা। কিন্তু একজন ব্যক্তি মানুষ ওইটা করেছেন, একটা ভঙ্গিমা তৈরি করেছেন, আমি নিশ্চিতভাবে তাকে সেলাম করব, তাকে প্রণাম করব, কিন্তু তার মতো করে পুরোটা যদি করতে যাই তাহলে তো আমি ভার বাইরে হব, শুধুই আমি একটা বোঝা বয়ে বেড়াচ্ছি। কিন্তু তার বদলে আমাদের অনুকরণ করতে হবে জীবনের ওই অনুভূতিটাকে, অনুসরণ করতে হবে জীবনের ওই স্মৃতিটিকে। হ্যাঁ, আমার মনে হয় এটা। আর কোনো প্রশ্ন আছে কি না? মনে আছে এই কলেজে আসার স্মৃতি? হ্যাঁ, এই কলেজে আসার স্মৃতি? হ্যাঁ হ্যাঁ মনে আছে। এই তো ইমান, আমার মনে হয় বেশি প্রশ্নের যদি খুব থাকতো তাহলে আলাদা কথা, কিন্তু আমিও খুব যে উত্তর দিতে পারি তেমনটা নয়। তাই আজকে ছুটি করাই তো উচিত নাকি? এখন প্রশ্ন উত্তর থামিয়ে দিই, আর যে প্রশ্নই করবেন আপনারা আর আমি সব উত্তর দিতে পারবো এরকম একটা বোধ তৈরি হয়। তাই প্রশ্ন করলেই উত্তর দিতে ইচ্ছা হয়, তখন মনে হয় যে ঠিক করে হাত তুলে ফেলেছেন একজন। বলুন ভাই, আপনার প্রশ্নটা নিয়ে শেষ করবো। এই তো কম বয়সে একটা প্রশ্ন করছি, এর থেকে ভালো আর কি হতে পারে? উজ্জ্বল দা, একজন ছোট ছেলে কিছু একটা বলতে চায়, মারাত্মক একটা কিছু হবে, জোরে বললাম? হ্যাঁ, খুব সুন্দর শোনা যাচ্ছে। আমি নমস্কার, আমি দীপন সাহা। হ্যাঁ, অনেকটা দূরে। হ্যাঁ, মনে হয় সেটা ভালো। বলো, শোনা যাচ্ছে। এখান থেকে কমপ্লিট। হ্যাঁ বলো। আমি অ্যানথ্রোপোলজি বিভাগের ছাত্র। আপনারই একটি অভিনীত খুব জনপ্রিয় নাটক উইঙ্কেল টুইঙ্কেল। আজকের সমাজে দাঁড়িয়ে উইঙ্কেল টুইঙ্কেল যে সময়ের ভাবনায় রচিত হয়েছিল বা যে সময় মঞ্চস্থ হয়েছিল, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে উইঙ্কেল টুইঙ্কেল কতটা প্রযোজ্য আমাদের সমাজে?
হ্যাঁ, ওটা তো ওই যে সময়টার কথা বলছো সেই সময়টার প্রেক্ষিতে ছিল। হ্যাঁ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো এখন ওটা অভিনয় হচ্ছে না, এই মুহূর্তে ওটা অভিনয় হচ্ছে না। হলে কি হবে আমি জানি না, মানে অভিনয় হলে আমি এই অভিজ্ঞতার কথা বলতে পারবো। ওই নাটকটা একটা বিশেষ সময় কাল ধরে হয়েছে। তবে আমাকে যদি বলা হয় তাহলে আমার মনে হয় আজকের দিনে হলেও ওটা খুবই মানুষের পছন্দের হবে। মানুষ নানান রকম ভাবে ওটা প্রায় আমরা 10 বছর ধরে অভিনয় করি। হ্যাঁ, ওইটা কিছু করার নেই, নাটকের এইটাই হচ্ছে, নাটককে বলে জলের আলপনা। এই যখন করলাম ওইটুকু সময় দেখা গেল, আর ভিডিওতে যেটা দেখাচ্ছে ওটা মোটামুটি ভালো, কিন্তু ওটাও আসল নয়, ওটা নকল। তাই আমি অনুরোধ করলাম না একটু আগে যে পারলে একটু নাটক দেখতে যাও। ওই উইঙ্কেল টুইঙ্কেল ছাড়াও আমি কেন আরো অনেকেই করছেন, এখনো অনেকগুলো নাটক হচ্ছে, তার মধ্যে কিছু কিছু পাতে দেওয়ার মতো, তোমাদের ভাষায় যাকে বলে যে এত বাজে করেন কি করে সময়টা নষ্ট করবো বলুন তো। তো আমি বলছি কিছু কিছু পাতে দেওয়ার মতো হচ্ছে, যেটা এই সময়ের সঙ্গেও আছে বলে আমরা মনে করছি। তবে সেই নাটকগুলো দেখতে গেলে হয়তো কিছু রসদ পাওয়া যাবে, কিন্তু ওই নাটকটা এখন হলে আমার মনে হয় এখনো তার অন্যরকম মানে হবে, কিন্তু একটা দারুণ ঘটনা হবে বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। হ্যাঁ, এবারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই নাটকের কিছু ধন্যবাদ করবো আছে। হ্যাঁ, তাহলে করে দিচ্ছি। দেবশঙ্করদা যে অভিনেতার কথা বললেন, বলতে গিয়ে হেনরি আরভিং একবার বলেছিলেন যে একজন অভিনেতার থেকে গণতান্ত্রিক কেউ হয় না। তার কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের ধরুন কোনো মানুষ যদি একটা ভিড়ের মধ্যে ধাক্কা দেয় আমরা একটু রেগে উঠি, আর একজন অভিনেতা, তিনি সৎ অভিনেতা, তিনি ওই ধাক্কাটা খান, খেয়ে হয়তো তার একটু অস্বস্তি হয়, একটু যন্ত্রণা হয়, হয়তো একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোরও ইচ্ছে হয়, কিন্তু তিনি অভিনেতা যিনি বাড়িতে গিয়ে ওই উপলব্ধিটা করেন যে যে মানুষটি আমাকে ধাক্কাটা দিল তার ওই ধাক্কা দেওয়ার পেছনে একটা গল্প আছে। অ্যাথলেট ফিলোসফার বলা হতো প্রাচীন গ্রিসে একজন অভিনেতাকে, যে যিনি একই সঙ্গে শারীরিকভাবে একজন অ্যাথলেট এবং চিন্তার জায়গায় একজন ফিলোসফার। আমাদের সময়ে সেই রকম একজন অ্যাথলেট ফিলোসফার, তিনি আজকে দাঁড়িয়ে অভিনয়ের পেছনে থাকা যে রহস্যের কুয়াশা তার খানিকটা উন্মোচন করলেন। আমাদের তরফ থেকে, নাট্য আকাদেমির তরফ থেকে শেষে একটা কাজ আমরা করি, সেই কাজটা করে আমরা এই আনুষ্ঠানিক পর্বটা সমাপ্ত করব। সেটা হলো যে এই স্মারক বক্তৃতার শেষে আমরা তার হাতে একটি স্মারক তুলে দিই নাট্য আকাদেমির তরফ থেকে। আমি সেটি তুলে দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নাটককার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, তাকে আহ্বান জানাই। উজ্জ্বলদা, দেবশঙ্করদা এমনিতেই মানে ভয়ঙ্কর জুটি, যুগলবন্দি। আমরা প্রায় শেষে চলে এসেছি, একদম একটা অন্তিম পর্যায়ে। ঘটমান বর্তমানে দাঁড়িয়ে আমরা অনেক সময় কোনো ব্যক্তির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে উঠতে পারি না। বাধা হয় আমাদের বোধের সীমাবদ্ধতা, বাধা হয় আমাদের নানাবিধ অবস্থানগত দৃষ্টিকোণ। তাই ইতিহাস আমাদের কাছে অপরিহার্যভাবে গুরুত্বপূর্ণ, কারণ সময়ের দূরত্বে নির্মিত ইতিহাস এনে দেয় এমন এক নৈর্ব্যক্তিক দূরত্ব যা একজন মানুষের সমস্তটা মূল্যায়নে জরুরি। দেবশঙ্কর হালদার মহাশয়ের ক্ষেত্রে এখনো সময় আসেনি ইতিহাসের চূড়ান্ত মূল্যায়ন লাভ করার, কারণ তিনি আজও নিজের সৃষ্টি কাজে সদা ব্যস্ত, সদা নিয়োজিত। আর আমরা তো চাই আরো আরো অনেক দিন ধরে উনি বাংলার রঙ্গমঞ্চ উজ্জ্বল করে রাখুন। তার সকল কর্মকাণ্ডের ঐতিহাসিক মূল্যায়ন যখন হবে হবে, তবে বিশালতার সংস্পর্শে এসে তার মহানতা একেবারেই আমরা চিনব না, বুঝব না, এমনটাও নয়। তাই আজ এই বর্তমানে দাঁড়িয়ে আমরা যখন দেবশঙ্কর হালদারকে দেখি, আমরা বুঝতে পারি আমরা রয়েছি
কিংবদন্তির সান্নিধ্যে। ইতিহাসের দায়িত্ব এটা বলার যে গিরিশ যুগ, শিশির যুগ, উৎপল যুগ, শম্ভু যুগ, অজিতেশ যুগের মতোই একসময় বাংলা থিয়েটারে এসেছিল দেবশঙ্কর যুগ। আর আমাদের দায়িত্ব আজ এত কাছে, এত উচ্চতার একজন শিল্পীকে পেয়ে তাকে আমাদের অন্তরের প্রণাম জানানো, তার সুস্থ নিরোগ সৃষ্টিময় সুদীর্ঘ শিল্পী জীবন কামনা করে ও তাকে সম্মান জানাতে মাননীয় শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়ের হাতে বিধাননগর কলেজের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে একটি বিশেষ সেরামিক স্মারক, যা তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর উত্তম ঘরামি। স্মারক প্রদান করবেন কলেজের অধ্যক্ষ ডক্টর সৌরভ চক্রবর্তী মহাশয়। আর একদম কাটায় 2 মিনিট একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হয় এরকম একটা সভায়। ধন্যবাদ জানাই সভামুখ্য গৌতম মুখোপাধ্যায়কে, বিশেষ অতিথি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে, আহ্বায়ক সম্রাট মুখোপাধ্যায়কে এবং অবশ্যই দেবশঙ্কর হালদার মহাশয়কে। ধন্যবাদ জানাই সকল বিশিষ্ট অতিথিদের যারা আজ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানাই বিধাননগর কলেজের সকল বিভাগীয় প্রধান, সকল শিক্ষক, সকল শিক্ষাকর্মী ও ছাত্রদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ অনুষ্ঠান সফল হল। সবিশেষ ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়কে, যার নিবিড় তত্ত্বাবধানে আমরা অনুষ্ঠান সম্পন্ন করলাম। আবারও উল্লেখ করব আহ্বায়ক সম্রাট মুখোপাধ্যায়কে এই অনুষ্ঠানের প্রমুখ উদ্যোক্তা হিসেবে। ধন্যবাদ জানাই নাট্য একাডেমির রাহুল সেন মহাশয়কে, যিনি প্রস্তুতি পর্বে নানাভাবে আমাদের সাহায্য করে এসেছেন। সর্বোপরি বিধাননগর কলেজের পক্ষ থেকে প্রতিষ্ঠান হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে ধন্যবাদ জানাই, এক, স্মারক বক্তৃতার এই অত্যন্ত প্রয়োজনীয় শৃঙ্খলা আয়োজনের জন্য, এবং 2, আমাদের কলেজকে আজকের অনুষ্ঠানের উপস্থল হিসেবে বাছার জন্য। যে সামান্য জলখাবারের ব্যবস্থা এরপর আছে তা এসেছে আমাদের কলেজ ক্যান্টিন থেকে। ক্যান্টিনের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেটা বলা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা এরপরে তোমরা ওই পেছনের দরজাটা দিয়ে একটু সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাবে, কুপনটা তোমরা দেখাবে, তোমরা টিফিন প্যাকেট নেবে, আর আমাদের শিক্ষক মহাশয়দের জন্য টিফিনের বন্দোবস্ত রয়েছে, সেটা আমরা এক্ষুনি আমরা রেডি, ওখানে গেলেই তোমরা পাবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সকলে ভালো থাকবেন।